সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের মাস্টারিং ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স ট্রেনিং সেশনের প্রথম দিন। আমরা আজকের বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আশা করি আপনার ভ্যাটের যে বেসিক কনসেপ্টটা এখান থেকে জানতে পারবেন। তো আমরা স্লাইড শেয়ার করতেছি, আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকেন। থ্যাংক ইউ সবাইকে। স্যার এক্সেল দেখা যাচ্ছে। এক্সেল শিটটা দেখা যাচ্ছে। আচ্ছা, ট্রেডার্স এর ভ্যাট কত এখন? হ্যালো, স্যার ট্রেডার্স এর উপরে 12%। ভ্যাট কত পার্সেন্ট? পলাশ, 7.5% না স্যার ট্রেডার্স। 7.5% ট্রেডার্স এর উপরে। এর আগে কত পার্সেন্ট ছিল? এটা কিন্তু 5% ছিল। 5% ছিল। আচ্ছা, এইবার আমরা একটা রিয়েল লাইফ প্রবলেমটা দেখাচ্ছি যে আসলে আগে 5% ছিল। 5% এবং ইম্পোর্ট পর্যায়ে কত পার্সেন্ট কাটে, মানে এটি অ্যাডভান্স ভ্যাট কত পার্সেন্ট কাটে এখন, অথবা আগে কাটতো এটিটা? স্যার এটা তো দুইটা স্যার আগে তো 5%। 5% 5% এটি, জি। আর ভিএটি 15%। এখন দেখেন, যদি কোনো ব্যক্তি আগে কত ছিল 5%, তার রেটও ছিল 5%, কিন্তু কিন্তু এখন ইম্পোর্ট পর্যায়ে আপনার কাটতেছে 5%, কিন্তু আপনাকে লোকাল পর্যায়ে এনে ভ্যাট দিতে হচ্ছে কত, 7.5%। তার মানে কি, আগে কিন্তু আপনার যা দিচ্ছে মোটামুটি তার ভিতরে 5 কিছু হয়তো বা বেশি দিতে হচ্ছে, কিন্তু এখন স্ট্রেট ওয়েতে ধরেন আপনার 2.5% বেশি। এখন ধরেন এই ব্যক্তি 40 লক্ষ টাকার একটা মাল নিয়ে আসছে, 40 লক্ষ টাকার একটা কনসাইনমেন্ট। তাহলে দেখেন, 40 লক্ষ টাকার যদি একটা কনসাইনমেন্ট হয়, তাকে এক্সেস ভ্যাট কত দিতে হচ্ছে? প্রায় 1 লাখ টাকার মতো। যেহেতু
এখানে যদি 7.5% কাটতো তাহলে কিন্তু তাকে মানে এত টাকা ভ্যাট দিতে হতো না, যতটুকু এডিশন করতো তার উপরে ভ্যাট দিত। কিন্তু এখন যেহেতু তার 5% কাটতেছে, কিন্তু তার আলটিমেট ভ্যাট দিতে হচ্ছে 7.5%, সেহেতু 2.5% কিন্তু তার এক্সট্রা এমনিতেই দিতে হচ্ছে, যদি কোনো এডিশন নাও হয় তারপরে কিন্তু তাকে 2.5% ভ্যাট দিতে হবে। আমি এটা ক্লিয়ার ক্লিয়ার কিনা আপনাদের? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এখন দেখেন সমস্যাটা কি হচ্ছে। কোনো ইম্পোর্টার যদি কোনো মাল ইম্পোর্ট করে, সেক্ষেত্রে তার 15%-এর সিস্টেমে না যেয়ে কোনো উপায় নেই। কিভাবে? আমরা একটু দেখি এই উদাহরণটায়, যে ওই ব্যক্তির $25,000 তার ইনভয়েস ভ্যালু ছিল। ইনভয়েস ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু ছিল 30 লক্ষ টাকা। ডিউটি, টোটাল ডিউটি অ্যান্ড ভ্যাট। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। যাচ্ছে না স্যার। বুঝতেছি না। সেকেন্ড স্ক্রিন অনলি। হ্যাঁ, অন্য স্ক্রিন। এটা হচ্ছে কি? হ্যাঁ, এক্সেল শিট তো এখানে দেখাচ্ছে না, কোথায়? এক্সেল শিট আমি যেটাই করি আমার তো সেটাই দেখাবার কথা। এখন আসতেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, ফোল্ডার উইন্ডো, এক্সেল ওপেন দেখাচ্ছে না, ফোল্ডার উইন্ডো দেখা যাচ্ছে। এখানে এক্সটেন্ডেড একটা থাকতো, এটা তো আমাদের ইও নেই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে এটার সাথে রিলেটেড নাই, ক্যামেরার সাথে রিলেটেড আছে। ক্যামেরার সাথে তো আছে, আর ছবি দেখা যাচ্ছে। না না, ক্যামেরার সাথে তো আর এই কম্পিউটারের কোনো ই নেই, সম্পর্ক নেই। এবার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এবার এক্সেল শিটটা দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, জি এক্সেল স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। এখন আপনি দেখেন যে এখানে আমাদের অ্যাসেসেবল ভ্যালু হলো 38,25,000 টাকা। মানে অ্যাসেসেবল ভ্যালু, দ্যাট মিনস ইনভয়েস ভ্যালু যেটা ছিল সেটা থেকে 38 লক্ষ টাকা ইনভয়েস ভ্যালু। কস্ট, ইনভয়েস ভ্যালু, সিডি, আরডি, এসডি, ভ্যাট। আমরা সাধারণত কোনটা নিব? আমরা কিন্তু অ্যাসেসেবল ভ্যালু নেব না, কস্টিং এর ক্ষেত্রে আমরা অ্যাসেসেবল ভ্যালু নেব না, আমরা নিব কোনটা? ইনভয়েস ভ্যালুটা নিব। ঠিক আছে, আমরা অলওয়েজ ইনভয়েস ভ্যালুটা নিব। এখানে ইনভয়েস ভ্যালুটা ছিল কত আমরা একটু দেখি। এখানে 30 লক্ষ টাকা আমাদের ইনভয়েস ভ্যালু ছিল। আমাদের যেটা হলো, এখানে একটু দেখি, 25,000। ইনভয়েস ভ্যালু ছিল 26,25,000 টাকা। ঠিক আছে, এখন যখন আমরা রিবেট নিব না তখন আমাদের কস্টিংটা কি হবে? আমাদের 15% কিন্তু যোগ করতে হবে। যখন আমরা কস্ট মানে রিবেট নিব না তখন কিন্তু আমাদেরকে কি করতে হয়? আমাদের কিন্তু 15% আমাদেরকে যোগ করতে হয় আমাদের কস্টিং এর সাথে। আর যখন আমরা রিবেট নেই না তখন আমাদের কি করতে হয়? 15% কিন্তু আমরা কস্টিং এ নিয়ে আসি না। তো এখানে আমাদের ভ্যাট আছে কত দেখি একটু। 5,73,000 টাকা ভ্যাট আছে। তো বিয়াল্লিশ লক্ষ আর 35,000।
মানে 6 লক্ষ সামথিং টাকা আমাদের আছে কি বলে ডিফারেন্স আছে। কেন ডিফারেন্সটা? আমাদের এই ভ্যাটের কারণে আমাদের এই ডিফারেন্সটা হচ্ছে। মাইনাস এইটা, এই যে 5,73,000 টাকা। এখন যদি আমরা রিবেট না নেই তাহলে আমাদের টোটাল কস্টিং আসতেছে 39 লক্ষ টাকা, আর যদি আমরা রিবেট নেই তাহলে আমাদের আসতেছে 33 লক্ষ টাকা। যদি 33 লক্ষ টাকা আমরা আমাদের কস্টিং আসে তাহলে আমরা কি করতে পারবো? 15% রিবেট নিতে পারবো। আর যদি 39 লক্ষ টাকা আমরা ভ্যালু করি তাহলে আমরা 15% আমরা রিবেট নিতে পারবো না। এখন দেখেন, আমরা যদি এটা 7.5%-এ আমরা করি, মালটা বিক্রি করি, তাহলে আমাদেরকে $1,24,000 টাকা ভ্যাট দিতে হচ্ছে, এক্সেস ভ্যাট দিতে হইতেছে। ঠিক সেম মানে সিচুয়েশনে আমরা যদি রিবেট নেই তাহলে আমার 2,25,000 টাকা আমরা আরো এক্সট্রা পাই সরকারের কাছে। কেন? সে ধরেন টোটাল বিক্রি করবে 35 লক্ষ টাকা, যদি বিক্রি করে তাহলে তাকে 5 লাখ টাকা ভ্যাট দিতে হচ্ছে। এইখানে আমরা যদি 42 লক্ষ টাকা আমরা ধরি, যে 42 লক্ষ টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কি হচ্ছে? সেম রেটে, মানে আমরা যদি 5% 7.5%-এ যাই তাহলে আমাদের 1,24,000 টাকা এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে। আর যদি আমরা রিবেট নেই তাহলে আমরা কি করতে হচ্ছে? আমাদের 1,34,000 টাকা আরো গভর্নমেন্টের কাছে আমরা পাই। দ্যাট মিনস বর্তমানে যে 7.5% যে আছে ভ্যাট আছে, সেই ভ্যাটে আমরা কোনো মতেই যদি আমাদের কোনো ইম্পোর্ট থাকে তাহলে কোনোভাবেই রিবেট ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? কেননা এখানে আমাদের 15% আমাদের যে ভ্যাট আছে সেটা আমরা কি করতে হয়? আমাদের কস্টিং এ আসবে, এবং এটা আমরা রিবেট নিতে পারবো না। তাহলে কস্টিং এত বেশি হবে, আমরা ভ্যালু এডিশন করার আর কোনো সুযোগ থাকে না। অথচ আমরা কি করতে পারি? এইখানে কি করতে পারি? অনেক ভ্যালু এডিশন করতে পারি। যেমন এখানে আমাদের 42 লক্ষ টাকা যদি হয় তাহলে আমাদের ভ্যালু এডিশন কত হচ্ছে? এখানে 33 লক্ষ টাকা প্রোডাক্টের ভ্যালু, আমরা কস্টিং 8 লক্ষ টাকা ভ্যালু এডিশন করতে পারতেছি। আর অপর পক্ষে যদি আমরা 7.5%-এ যাই তাহলে আমাদের ভ্যালু এডিশন হচ্ছে মাত্র, ভ্যালু এডিশনই করতে পারতেছি না আমরা। ঠিক আছে, সরি, আমাদের এখানে ভ্যালু এডিশন হচ্ছে 42 লক্ষ টাকা আর 39 লক্ষ টাকা। ভ্যালু এডিশন হচ্ছে মাত্র 2,39,000 টাকা। আর আমরা যদি 15%-এ যাই তাহলে আমাদেরকে ভ্যালু এডিশন হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে কি হবে? কাস্টমস অলওয়েজ, ভ্যাট ডিপার্টমেন্ট কি চায়? অলওয়েজ আপনার ভ্যালু এডিশন বেশি চাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা বাস্তব উদাহরণ যে যদি 7.5% আপনার ভ্যাট হয় আর যদি 15% ভ্যাট দিয়ে আসেন তাহলে কোনোভাবেই আপনার রিডিউস রেটে, যেটা আমরা ট্রেডার্সকে 7.5% ভ্যাট দিতে হয়, সেই রেটে আপনার কখনোই ভায়াবেল হবে না। কোনো কোশ্চেন আছে এটাতে আপনাদের? জি স্যার, একটু সামারি করেন, আমি ঠিক এটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। এটা সামারিটা হলো যে আপনি যখন একটা মাল ইম্পোর্ট করে নিয়ে আসবেন তখন আপনার যদি রিবেট না নেন, ইনপুট ক্রেডিট না নেন, দ্যাট মিনস আপনার আলটিমেট দুইটা রেট আছে, আমরা ওটা দেখাবো। যে আপনি আইদার 7.5% রেটে আপনি ভ্যাট দিতে পারেন অথবা 15%-এ দিতে পারেন। যদি 15% রেটে ভ্যাট দেন তাহলে আপনি রিবেট নিতে পারবেন, যদি 7.5%-এ দেন তাহলে রিবেট নিতে পারবেন না। এখন কথা হলো, যদি আপনি 7.5%-এ দেন তাহলে আপনি 15% যে ভ্যাট কাস্টমসে দিয়ে আসবেন সেটা কিন্তু আপনার এজ এ কস্ট হিসেবে কনসিডার করা হবে। তো কস্ট হিসেবে যদি কনসিডার করা হয় তাহলে আপনার কস্ট এমনিতে অনেক বেশি হয়ে যাবে। তাহলে আপনার সেলস প্রাইস ধরেন, আপনি বললাম যে 41 লক্ষ টাকা আমি সেলস প্রাইস হবে, তা আমার যদি ভ্যাট সহ আমার 39 লক্ষ টাকা হয় তাহলে কি হবে? আপনার খুব কম ভ্যালু এডিশন। তাহলে আপনার ওখানে ওভারহেড কি এডিশন করবেন, আপনার প্রফিট কি এডিশন করবেন? কোনো কিছুই থাকতেছে না। কিন্তু যখন আপনি 15%-এ যাবেন তখন কিন্তু 15% একটা কারেন্ট অ্যাসেট হিসেবে কনসিডার হবে। তখন ইম্পোর্ট পর্যায়ে 5% এবং 15% দুইটা টাকাই আপনার আলাদাভাবে থাকবে। এবং
সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ভ্যাট আপনার যেহেতু আপনার এখানে আমরা দেখাচ্ছি যে 15%-এ আপনার ভ্যাট থাকতেছে, আমরা যে ভ্যাট দিয়ে আসতেছি কাস্টমসে সেখানে 5 লক্ষ সামথিং আমরা ভ্যাট দিয়ে আসতেছি, এটি দিতেছি 1,53,000 টাকা। কিন্তু একটু জাস্ট মিনিট, এই দুইটা ভ্যাট দিয়ে আসতেছি ইম্পোর্ট পর্যায়ে। যদি আমরা রিবেট না নেই তাহলে আমরা স্যার এই ভ্যাটটা আমরা করতে পারবো না। এক্সেলের উইন্ডোটা স্যার আসেনি। এক্সেলের উল্টোটা আসে নাই, তো আজকে খুব ডিফিকাল্টিস হয়ে যাচ্ছে। এবার আসছে? স্যার এবার আসছে। কি হ্যাঁ, জি স্যার। তো আমরা যদি রিবেট নেই, ইনপুট ক্রেডিট নেই, এখানে দেখেন ভ্যাট এবং এটি এই দুইটা ইম্পোর্ট পর্যায়ে দেওয়া হয়েছে। ভ্যাট 15, এটি 5। যদি আমরা রিবেট না নেই তাহলে এটা আমাদের কস্টিং এ যাবে 5,73,000। যদি রিবেট না নেই তাহলে এটা আমার কস্টিং এ যাবে না। তাহলে এই টাকাটা কিন্তু আমার একটা কারেন্ট অ্যাসেট হিসেবে থাকবে, এটাও কারেন্ট অ্যাসেট হিসেবে থাকবে, দুইটাই। কিন্তু যদি আমরা রিবেট না নেই, শুধু অনলি 1,53,000 টাকা আমাদের রিবেটেবল থাকবে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা দেখাচ্ছি যদি আমরা রিবেট নেই, সেম দাম যদি আমরা ধরি যে একটা প্রোডাক্টের দাম আমি 42 লক্ষ, যেটা আমার 39 লক্ষ টাকা কস্টিং ছিল, মানে যদি আমরা রিবেট নেই তাহলে 33 লক্ষ টাকা কস্টিং, যদি রিবেট না নেই তাহলে 39 লক্ষ টাকা কস্টিং। এটা কি ক্লিয়ার কিনা? স্যার রিবেটটা এটা না clear? নিতে স্যার রিবেটটা না নিতে পারার কারণ হচ্ছে আমাদের কস্টিংটা বেড়ে গেছে। না, হ্যাঁ, রিবেটটা না নেওয়ার কারণে কস্টিংটা বেড়ে গেছে। কেন এই 5,73,000 যদি আমি রিবেট নেই তাহলে এটা আমার কস্টিং এ আসবে না। যদি আমরা রিবেট নেই তাহলে কস্টিং এ আসবে না, যদি রিবেট না নেই তাহলে কস্টিং এ আসবে। ওকে যদি কস্টিং এ আসে দেন আমার ফাইনাল ভ্যালু হলো 42 লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবো না। তাহলে যদি 39 লক্ষ টাকা আমার কস্টিং হয় আর 42 লক্ষ টাকা আমি বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট ভ্যালু এডিশন কত হচ্ছে? আমরা 42 মাইনাস 39 ডিভাইডেড বাই 39, আমাদের মাত্র 6% ভ্যালু এডিশন হচ্ছে। আর যদি আমরা রিবেট নেই তাহলে আমাদের কস্টিং আসতেছে কত? %24। তখন আমাদের 24% ভ্যালু এডিশন হচ্ছে, আর ওখানে আমাদের ভ্যালু এডিশন হচ্ছে মাত্র 6%। এখন কথা হলো যদি 42 লক্ষ টাকা হয়, দেখেন যদি 42 লক্ষ টাকা ভ্যালু হয় তাহলে 42 লক্ষ টাকার উপরে যদি আমরা দুইটা অপশন আছে, আপনি 7.5%ও দিতে পারবেন আর 15%ও দিতে পারবেন। আমরা জানি যে ভ্যাট আইনে কি বলা আছে যে যদি যাদের রিডিউস রেট, তারা ইচ্ছা করলে কি করতে পারে, স্ট্যান্ডার্ড রেটে দিতে পারে। স্ট্যান্ডার্ড রেটে দিলে কি হবে, তারা ইনপুট ক্রেডিট নিতে পারবে। তা আমার যদি ফাইনাল প্রাইস যদি 42 লক্ষ টাকা হয়, এটার উপরে 7.5%-এ আসে 3,15,000 টাকা ভ্যাট দিতে হবে। কিন্তু আমার রিবেটের জন্য আছে কত টাকা? রিবেটের জন্য শুধু আছে এটিটা, এই 1,53,000 টাকা আমার রিবেটেবল আছে। দ্যাট মিনস 3,15,000 টাকা যদি আমার ভ্যাট আসে, তাহলে আমি জাস্ট রিবেট নিতে পারবো 1,53,000। তাহলে আমার এখানে কত টাকা ভ্যাট দিতে হবে? 1,62,000 টাকা ভ্যাট দিতে হবে। আর যদি আমি 15% ইটা নেই, কি বলে, রিবেট নেই, তাহলে আমার কি আছে, আমার এখানে ভ্যাট আসতেছে 6 লক্ষ, 42 লক্ষ টাকার উপরে 15%-এ ভ্যাট আসতেছে 6,30,000। আমার রিবেটেবল আছে কত? 6,30,000 মাইনাস 15% ভ্যাট, আরো আছে কত? 5% ভ্যাট। দ্যাট মিনস আমার কি আছে এখানে, কিন্তু আরো 96,000 টাকা আমার এক্সেস থেকে যায়। দ্যাট মিনস আমাদের এখানে রিবেটটা নেওয়া
যুক্তিসঙ্গত। যদি আমরা রিবেট না নেই তাহলে আমার 1,22,000 টাকা আরো পকেট থেকে দিতে হবে। আর যদি আমরা এখানে সেম দামে বিক্রি করি তাহলে আমার 96,000 টাকা আরো কারেন্ট অ্যাকাউন্টে থাকবে। তো এইটা হলো আসলে আমাদের রিবেট নিব কি নিব না সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে আসলে আমাদের রিডিউস রেটে যাব নাকি আমরা স্ট্যান্ডার্ড রেটে যাব। আচ্ছা, তাহলে আমরা একটু আবার স্লাইডে যাই। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে এখন? সুমন আপনার অডিওটা একটু বন্ধ করবেন। আশিক, সুমন ভাই আপনি মনে হয় মাইক্রোফোন সুমন অন আপনি আছে। শুনতে পাচ্ছেন? আপনার সুমন ভাই। অডিওটা একটু আর তোমরাই করতে পারো। এইটা স্ক্রিন দেখা যাচ্ছে আমাদের? না স্যার, স্ক্রিন তো স্যার আসেনি। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, বারবার ঝামেলা হচ্ছে। মিউট করলে সব মিউট হয়ে সব মিউট হয়েছে। এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? না, আসেনি। আসেনি। আচ্ছা, এখন আসছে? জি স্যার, পাওয়ার পয়েন্ট। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে কোন একটা ভেজাল হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ভ্যাটের রেট যদি রিডিউস রেট হয়, রিডিউস রেটটা কোথায় থাকে? রিডিউস রেটটা কোথায় বলা থাকে আইনের আমাদের? শিডিউল থার্ড থার্ড শিডিউল শিডিউল। থার্ড শিডিউলে। তো সেকশন 15-এ বলা আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সে থার্ড শিডিউল ফলো নাও করতে পারে, সে স্ট্যান্ডার্ড রেটে নিতে পারে। তা আমরা যেটা দেখাচ্ছি এর আগে এক্সেল শিটে দেখাচ্ছিলাম যে আপনার একজন ইম্পোর্টারের যখন সে লোকালি বিক্রি করে সে 7.5%-এ তার এলিজেবল, সে দিতে পারে। কিন্তু সে যদি 7.5%-এ দেয় তাহলে তার জন্য মানে অনেক ভ্যাট দিতে হবে। কোনোভাবেই ব্যবসা বর্তমানে সম্ভব না। যদি 5% আগে যখন ছিল তখন সম্ভব ছিল, কেন 5%-এ অনেক কম ছিল। এখন যেহেতু 7.5%-এ দিতে হচ্ছে, এখন কোনোভাবেই এটা ভায়াবেল না। যেন কেন আমরা দেখলাম যে 5% এবং 7.5%, 2.5% যে ডিফারেন্স, সে তার মানে পুরো 1,00,000 টাকা তার কি করতেছে, মানে তাকে 2,500 টাকা ভ্যাট দিতে হচ্ছে এক্সেস। ঠিক আছে? তো এখন যদি 40 লক্ষ টাকাটা হয়, কনসাইনমেন্ট হয়, তাকে এক্সট্রা আরো 1,00,000 টাকা ভ্যাট দিতে হবে। কিন্তু আগে 5%-এ যখন ছিল তখন কিন্তু তার 8-10,000 টাকা ভ্যাট দিলেই হইতো। আচ্ছা, ডিস্টরশন অফ ভ্যাট সিস্টেম। আমরা ভ্যাট জানি যে ভ্যাট হলো একটা ইউনিফর্ম সিস্টেম, এবং শুরুতে আমরা বলছি যে ভ্যাট দিব আমরা কিসের উপরে, মানে ভ্যালু এডিশনের উপরে। কিন্তু ভ্যালু এডিশনের উপরে আমাদের অনেক সময় ভ্যাট হচ্ছে না, ভ্যালু এডিশনের উপরেই হচ্ছে না। কিভাবে হচ্ছে না? অথবা আমরা অলওয়েজ কি করি, ইনপুট ক্রেডিট নিতে পারি না। ইনপুট ক্রেডিট না নেওয়ার কারণটা কি, যে সব ইনপুট ক্রেডিট, সব ভ্যাট কিন্তু আপনার ইনপুট নেওয়া যাচ্ছে না। একটা উদাহরণ দিবেন আপনার, কোন খরচের উপরে, কোন ধরনের খরচের উপরে নেওয়া যাচ্ছে না আপনার, মানে রিবেট নেওয়া যাচ্ছে না? হুম, স্যার অফিস রেন্টের উপরে তো আর নেওয়া যায় না স্যার। অফিস রেন্টের উপরে নেওয়া যাচ্ছে না। এটা কি একটা স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? জি স্যার। কোনটা দেখা যাচ্ছে? ওয়াইফাই স্যার, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, অর্থনৈতিক ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখতে ফাইল দেখা পাচ্ছি। যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আসলে আমরা স্ট্যান্ডার্ড রেটে বলতেছি ভ্যাট দেই, মানে ভ্যালু এডিশনের উপরে ভ্যাট দিচ্ছি, কিন্তু না, এটা আসলে হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমরা কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, আমরা রিবেট নিতে পারতেছি না। তার মানে কি, শুধু ভ্যালু এডিশনের উপরে আমরা ভ্যাট দিচ্ছি না, কিছু কিছু ভ্যাট আমাদেরকে নিজেদেরকেই কনজিউম করতে হয়।
যেমন গভর্নমেন্ট বলতেছে অথবা ভ্যাট ডিপার্টমেন্ট বলে যে ভ্যাট তো আপনি আরেকজনের থেকে নিয়ে নিচ্ছেন, কিন্তু যেই ভ্যাটটা আমি পাস করতে পারতেছি না, সেই মানে ইনপুট ক্রেডিট নিতে পারতেছি না, তাহলে সেটা তো আমার আমার রিবেটেবল না এবং সেটা কিন্তু আমাকেই দিতে হচ্ছে। তো সেই জন্য এখানে ইনপুট ক্রেডিটের বেশ কিছু আমাদের নেগেটিভ লিস্ট আছে, এখানে বলা আছে যে কোন কোন জিনিসের উপরে নেওয়া যাবে না। শ্রম, ভূমি, ইমারত, অফিস ইকুইপমেন্ট, ফিক্সার, দালান কোঠা, স্থাপনা, বিএমআরই, আসবাবপত্র, ইন্টেরিয়ার ডিজাইন, যানবাহন ভাড়া, এই ধরনের জিনিসগুলো, আপ্যায়ন ভাড়া, আপ্যায়ন, এই ধরনের যেমন এন্টারটেইনমেন্টের উপর আমরা ভ্যাট দিচ্ছি, কিন্তু সেই ভ্যাটে রিবেট নেওয়া যাবে না। তো তার মানে কি, ডিস্টরশন যেটা বললাম যে আসলে আমাদের ভ্যাট আইনের ডিস্টরশন আছে, যে আমরা যে ভ্যালু এডিশনের, এটা কিন্তু এই আইনটা যখন হয় 2012 সালে, তখন কিন্তু এই আইনে উপকরণের কোনো ডেফিনেশন ছিল না। এই জন্য ছিল না যে উপকরণ বলতে যা আপনি ব্যবহার করবেন সবকিছুর উপরেই আপনি ইনপুট ক্রেডিট নিতে পারবেন, কিন্তু পরবর্তীতে এখানে ইনপুট ক্রেডিট ইনপুটের একটা ডেফিনেশন দেওয়া হয় এবং সেখানে কিছু নেগেটিভ লিস্ট দেওয়া হয়। তার মানে কি এখানে একদম একুরেটলি যে আমরা যেটা বলি ভ্যালু এডিশনের উপরে ব্যাট, সেটা হচ্ছে না। এছাড়াও দেখেন রিডিউস রেটের কারণে কিন্তু ভ্যালু এডিশনের উপরে ব্যাট হচ্ছে না। ধরেন আপনি ইলেকট্রিসিটির উপরে 5% ভ্যাট দিচ্ছেন, কিন্তু ওই ইলেকট্রিসিটিটা ব্যবহার করে যে প্রোডাক্টটা, ফাইনাল প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন, সেখানে 15% ভ্যাট দিচ্ছেন। তাহলে আপনাকে ভ্যালু এডিশনের উপরে ভ্যাট শুধু দিলে হচ্ছে না, আপনি ইনপুটের উপরে যে কম ভ্যাট দিয়ে আসতেছেন, 5% দিয়ে আসতেছেন, কিন্তু আলটিমেটলি তো আপনাকে টোটাল ভ্যালুর উপরে 15 দিতে হচ্ছে। দ্যাট মিনস ভ্যালু এডিশনের উপরে আমাদের অনেক সময় ভ্যাট হচ্ছে না। ঠিক আছে, এটা হলো কি বলে মানে ভ্যাট সিস্টেমের একটা ডিস্টরশন, মানে এটা। আমরা একটু এই উদাহরণটা, এটা দেখা যাচ্ছে, এটা স্ক্রিনটা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখেন এখানে আমরা জানি যে যারা 4.3 আমরা দেখছি অথবা পরে দেখব, 4.3-তে দুইটা ভাগ আছে, একটা ভ্যালু এডিশন পার্ট, একটা হলো ইনপুট পার্ট। এখন ভ্যালু এডিশন পার্টের কনসেপ্টটা হলো যে যতটুকু ভ্যালু এডিশন হবে সেই টাকার উপরে আমরা ভ্যাট দিব। কেন? যে ইনপুটের উপরে তো আমরা ইনপুট ক্রেডিট নিয়ে নিচ্ছি, সেটার জন্য আমাদের কোনো ভ্যাট দিতে হবে না, সরকারও এক্সট্রা কোনো ভ্যাট পাবে না। কেন? ইনপুটের উপরে আমরা অলরেডি ভ্যাট দিয়ে আসতেছি, শুধু এইখানে যে আমাদের এডিশন কলামটা আছে সেখানে যত টাকা ভ্যাট আসবে তত টাকায় ভ্যাট দিতে হবে। কিন্তু এখানে দেখেন যদি ইলেকট্রিসিটির আমাদের আছে কস্ট আছে, র মেটেরিয়াল আছে 100 টাকা, ইলেকট্রিসিটি আছে 15 টাকা, যার টোটাল হলো 115 টাকা আমাদের ইনপুট। আর এদিকে আমাদের ভ্যালু এডিশন আছে 23 টাকা, টোটাল মিলে হলো 138 টাকা। তো 138 টাকার উপরে আমরা ভ্যাট দিচ্ছি কত? 15%, 20 টাকা 70 পয়সা। টোটাল আমাদের প্রাইস দাঁড়ালো কত? 138 যোগ 20, 158 টাকা 70 পয়সা। এখন এখানে দেখেন যে আমরা 23 টাকার উপরে ভ্যাট কত আসে? 23 টাকার উপরে ভ্যাট আসে কত? 3 টাকা 45 পয়সা। কিন্তু আমরা কিন্তু 3 টাকা 45 পয়সা কি এডিশনাল ভ্যাট দিচ্ছি? আমরা ভ্যাট দিচ্ছি কত? বলেন তো এখানে কত টাকা এক্সট্রা ভ্যাট দিতে হবে? হুম, আমার আমরা কিন্তু শুরুতে বলছি যে 150 টাকার যদি কোনো মাল বিক্রি করি, তাহলে সেখানে ভ্যাট দিতে হবে 22 টাকা 50 পয়সা। এখানে আমার প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করতেছি? 138 টাকায়। 138 টাকার উপরে ভ্যাট কত আসবে 15%-এ? 20 টাকা 70 পয়সা। কিন্তু শুরুতে যে উদাহরণটা দেখেছিলাম যে 100 টাকা এবং 50 টাকা, যে 100 টাকার উপরে আমি 15 টাকা ভ্যাট দিয়েছি, 150 টাকার উপরে আমার 22 টাকা 50 পয়সা ভ্যাট দিয়েছি। দ্যাট মিনস একটা ইউনিফর্ম, মানে টোটাল সবগুলোর উপরে ভ্যাট আছে এবং সবগুলো 15%। কিন্তু এই উদাহরণটায় দেখেন যে 138 টাকার উপরে আমার 20 টাকা 70 পয়সা ভ্যাট আসে। তাহলে আমার শুরুতে কত টাকা ভ্যাট দিয়েছি? 15 টাকা 75 পয়সা ভ্যাট দিয়েছি। র মেটেরিয়ালে 15 টাকা, ইলেকট্রিসিটি 5%-এ 0.75 টাকা দিয়েছি, টোটাল 15 টাকা 75 পয়সা ভ্যাট দিয়ে আসছি। তাহলে আমরা 20 টাকা 70 পয়সা থেকে মাইনাস হলো
15 টাকা 75 পয়সা। তাহলে কত টাকা হয়? 4 টাকা 95 পয়সা। 20 টাকা 70 মাইনাস 15 টাকা 75 পয়সা, তাহলে 4 টাকা 95 পয়সা। আমরা কিন্তু শুরুতে যে উদাহরণটা দেখিয়েছিলাম তাতে ভ্যালু এডিশনের ভ্যাট এবং টোটালের ভ্যাট যদি ইনপুট ক্রেডিট মাইনাস করে কি সমান হয়েছে না? 22 টাকা 50 পয়সা থেকে আমরা 60 টাকা 50 পয়সা 15 টাকা বাদ দিয়েছি, 60 টাকা 50 পয়সা হয়েছে। ঠিক 50 টাকার উপরে 15% ও 60 টাকা 50 পয়সা। কিন্তু এখন 23 টাকার উপরে 15% ধরলে কত আসে? 3 টাকা 45 পয়সা নাকি? জি স্যার। তাহলে আমাদের ভ্যালু এডিশনের উপরে ভ্যাট হইলো এখানে? আমাদের ভ্যাট দিতে হচ্ছে কত এখানে? 4 টাকা 95 পয়সা। কিন্তু হিসাবে কিন্তু আমার ভ্যাট আসার কথা কত ছিল? 3 টাকা 45 পয়সা। কেন এর আগের যে উদাহরণটা দেখিয়েছিলাম শুরুতে, যে একটা গুডসের দাম যদি 100 টাকা ইনপুট হয়, সেটা যদি 150 টাকায় বিক্রি হয়, 150 টাকার উপরে ভ্যাট আসবে 22 টাকা 50 পয়সা। সেখান থেকে 15 টাকা ইনপুট ক্রেডিট নিলে আমাকে 7.5 টাকা ভ্যাট দিতে হবে। আবার যদি সরাসরি 50 টাকার উপরে 15% করতাম তাও 7.5 টাকা। কিন্তু এখানে যে 23 টাকা ভ্যালু এডিশন, তার উপরে 15% করলে হয় 3 টাকা 45 পয়সা। কিন্তু আলটিমেটলি আমার ভ্যাট দিতে হচ্ছে 4 টাকা 95 পয়সা। কেন? এই যে এখানে 2 টাকা যদি ইলেকট্রিসিটি বিলের উপরে আমরা 5% ভ্যাট দিয়েছি, কিন্তু যদি স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট হইতো তাহলে আমাকে দিতে হইতো কত? 2 টাকা 25 পয়সা। তাহলে এখানে 75 পয়সা ভ্যাট দিয়েছি, কিন্তু দেওয়ার দরকার ছিল 2 টাকা 25 পয়সা। তাই 2 টাকা 25 পয়সা মাইনাস 75, 1.5 টাকা। আপনি দেখেন যে এখানে আমাদের এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে কত? 1.5 টাকা। 3 টাকা 45 পয়সা থেকে মানে যদি 4 টাকা 95 পয়সা মাইনাস দেন তাহলে কত হবে? 1.5 টাকা। ক্লিয়ার? এটাকে বুঝতে পারছেন আপনারা? স্যার বিষয়টা স্যার বুঝতে আমি বুঝতে পারিনি। ইলেকট্রিসিটির উপর স্যার 5% ব্যাট, এটা তো ঠিক আছে স্যার। 5% ভ্যাট। কিন্তু আমরা যে কনসেপ্টটা আমরা নিয়ে আগাচ্ছি, মানে ভ্যালু এডিশনের উপরে শুধু ভ্যাট দিতে হবে। জি স্যার। কিন্তু ইনপুট পর্যায়ে যদি আমি কোনো রিডিউস রেটে ভ্যাট দিয়ে থাকি, তাহলে এই যে আমাদের যে মন্ত্র, এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে মানে কথা, যে ভ্যালু এডিশনের উপরে ভ্যাট দিতে হবে, সেটা আর তখন কার্যকরী হয় না। এই কথাটাই বুঝাতে চাচ্ছি, যে ডিস্টরশন কথাটা, যে আসলে যদি ইনপুটের উপরে 15% ভ্যাট না হয়, ওখানে যদি রিডিউস রেট থাকে, তাহলে এডিশনের উপরে স্ট্রেট ওয়েতে মিলবে না। স্ট্রেট ওয়েতে যেটা আমরা দেখিয়েছিলাম যে 100 টাকার মাল 150 টাকায় বিক্রি করতেছি, 100 টাকার উপরে 15% ভ্যাট দেওয়া ছিল, আর 150 টাকার উপরে আবার 15%-এ 22 টাকা 50 পয়সা সবকিছু মিলে যাচ্ছে। কিন্তু ওইখানে যেখানে 50 টাকা ছিল সেখানে 23 টাকা বসিয়েছি, কিন্তু 23 টাকার উপরে আমাদের ভ্যাট আসে 3 টাকা 45 পয়সা। কিন্তু আমাদের ভ্যাট দিতে হচ্ছে কত? এডিশনাল ভ্যাট দিতে হচ্ছে 4 টাকা 95 পয়সা। কেন? এই যে 1 টাকা 50 পয়সা বেশি দিতে হচ্ছে, যে আমরা ইনপুট পর্যায়ে আমাদের স্ট্যান্ডার্ড রেট ছিল না। আচ্ছা, জি স্যার ইলেকট্রিসিটি, বুঝতে পারছি। হ্যাঁ, ইলেকট্রিসিটির উপরে 2 টাকা 25 পয়সা যদি হইতো, তাহলে আমাদের কি হইতো? তখন আমরা রিবেটটা বেশি পাইতাম। তখন 2 টাকা 25 পয়সা রিবেট পাইতাম, তখন ঠিক মিলে যাইতো। কিভাবে দেখেন? তাহলে আমার কত টাকা রিবেট হইতো? 17 টাকা 25 পয়সা। যেখানে 15 টাকা 75 পয়সা, তখন হইতো 17 টাকা 25 পয়সা। তাহলে আমাদের দেখেন 20 টাকা 70 পয়সা থেকে 20 টাকা 70 পয়সা থেকে যদি 17 টাকা 25 পয়সা আমরা মাইনাস করি, 3 টাকা 45 পয়সা। ঠিক 23 টাকার উপর 15% কত? 3 টাকা 45 পয়সা। ক্লিয়ার? জি স্যার। আমার দিস ইজ দ্য ডিসটরশন অফ ভ্যাট অ্যাক্ট। আমার একটা কোশ্চেন ছিল। শিওর। এই ইলেকট্রিসিটি বিল তো গভর্নমেন্ট আমাকে একদম বিল আকারে দিয়ে দেয়, ওখানে কি আমার কোনো অপশন থাকবে? আমি রিবেট নেওয়ার জন্য কি স্ট্যান্ডার্ড রেট 15% না, দিতে এটা পারবো? আপনি তো কারো, ব্যাপারটা হলো যে আপনার আউটপুট ভ্যাট আপনি দিবেন। আপনি ইনপুট কে, আপনি যার থেকে আপনি মালটা কিনতেছেন তাকে তো আর আপনি কন্ট্রোল করেন না। তাকে থার্ড শিডিউল অনুযায়ী তার রেট হলো 5%। এখন যদি ইলেকট্রিসিটি যে আপনার কাছে বিক্রি করে, সে যদি বলে যে আমি 15%-এ বিক্রি করব, তাহলে সেটা সে কন্ট্রোল করবে। যেহেতু সে 5%-এ বিক্রি করে, আপনাকে 5%-ই কিনতে হবে, আপনাকে 5%-ই রিবেট নিতে হবে, কেন তাকে তো আর আপনি কন্ট্রোল করেন না। ক্লিয়ার?
বাট তার অপশন আছে, সে ইচ্ছা করলে 15% ইলেকট্রিসিটি বিক্রি করতে পারে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার। তবে এখানে একটা কথা বলতে পারেন যে সে যদি 15% দেয়, আমি খুব একটা মানে কি বলে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই। অনেকে বলতেছে যে মেট্রো রেলের ভাড়া উপরে ভ্যাট নেই, আছে ভ্যাট আছে মেট্রো রেলের উপরে? মেট্রো রেলের এখন ভাড়ার না, উপরে এখনো কোনো কিন্তু ইম্পোজ করেনি। ইম্পোজ করে নাই, কিন্তু মেট্রো রেলের ভাড়ার উপরে যদি 15% ভ্যাট ধরে, তাহলে কি 15% পুরোটাই কি পাবলিকের উপরে যাওয়ার কথা? যাবে? থিওরিটিক্যালি তো যাওয়ার কথা। কিভাবে থিওরিটিক্যাল যাওয়ার কথা আমাকে একটু বুঝাই দেন। থিওরিটিক্যালি যদি আপনার 15% ভ্যাট ইম্পোজ করে, তাহলে আপনাকে 15% চার্জ করার কথা কিনা। তাহলে আমরা একটু দেখি, এক্সেল শিটটা দেখা যাচ্ছে এখন? আলটিমেটলি আমরা জানি যে ভ্যাট তো কনজিউমারকে বা এন্ড ইউজারকে না না, দিতে সেটা হয়। না। এই এক্সেল শিটটা দেখা যাচ্ছে? না, এক্সেল শিট আসেনি। হ্যাঁ স্যার, এক্সেল আসেনি। এই রে, কি যে সমস্যা আজকে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আসলে তো অনেক কিছুই ব্যাপার আছে আমাদের, আমরা সব তো। আচ্ছা, এবার দেখাই। ধরুন মেট্রো রেলের ভাড়া হলো 70 টাকা উত্তরা থেকে মতিঝিল, নো ভ্যাট, জিরো ভ্যাট। সরকার বলল যে 15% আমি ভ্যাট চার্জ করলাম। যেহেতু কনজিউমার ভ্যাট দিবে, তাহলে আপনি বলতেছেন যে 15% ভ্যাট সহ আমাকে দিতে হবে। দ্যাট মিনস এইটা ইন্টু এইটা কত? 10 টাকা 50 পয়সা ভ্যাট আসতেছে। হ্যাঁ, স্যার, 80 টাকা 50 পয়সা। আমি বলতেছি যে না, আমি 80 টাকা 50 পয়সা তো আমার ভ্যাট দেওয়ার কথা না, স্টেট ওয়েতে আমি তো 15% আমি দিব না। এবার বলেন, মেট্রো রেল যে 70 টাকা আপনার কাছে বিক্রি করে, এর ভিতরে কি ইলেকট্রিসিটি খরচ আছে? মানে মেট্রো রেল কি এমনিতে চলে না ইলেকট্রিসিটিতে চলে? অফকোর্স ইলেকট্রিসিটিতে ইলেকট্রিসিটি চলে। খরচ আছে। ইলেকট্রিসিটি আছে, ফাইন। আচ্ছা, মেট্রো রেলের কি মেইনটেনেন্স লাগে না? লাগে। লাগে। মেট্রো রেল ধরেন স্যালারি আছে, এটা আছে সেটা আছে, কিন্তু আমরা যে ইনপুট মানে এর যে ইনপুট আছে না, আমরা ইনপুট ডেফিনেশন অনুযায়ী ধরেন এর ইলেকট্রিসিটি লাগে, অডিট লাগে, এই কোম্পানি তো অডিটও করতে হয়, অডিট লাগে, রিপেয়ার মেইনটেনেন্স লাগে, সবকিছু মিলে 70 টাকার ভিতরে ধরেন এটা 40 টাকা এই ধরনের খরচ আছে। মানে ইলেকট্রিসিটি, অডিট ফিস, রিপেয়ার মেইনটেনেন্স সবকিছু মিলে পার টিকিটে 40 টাকা খরচ আছে। এখন বলেন ইলেকট্রিসিটির উপরে ভ্যাট আছে, অডিট ফির উপরে ভ্যাট আছে, রিপেয়ার মেইনটেনেন্সের উপরে ভ্যাট আছে। যদি ভ্যাট থাকে, যদি মেট্রো রেল ইনপুট ক্রেডিট নেয়, যেহেতু তার 15% সে আপনার টিকিট বিক্রি করবে, তাহলে সে যদি ভ্যাট নেয় 40 টাকার উপরে, ধরেন আপনি অন অ্যান অ্যাভারেজে 7.5% ভ্যাট থাকে, 7.5% ধরেন ভ্যাট যদি হয়, তাহলে আমাদের 40 টাকার উপরে 3 টাকা ভ্যাট আছে। 40 টাকার উপরে 3 টাকা ভ্যাট আছে না? 7.5% যদি হয়, শোনা Yes, আছে? sir. আচ্ছা, Yes, স্যার। এখন এই যে 10 টাকা যে ভ্যাট সরকার ইম্পোজ করলো, সে যদি ইনপুট ক্রেডিট নেয়, তাহলে সেই 3 টাকা সে রিবেট নিতে পারে না? যেহেতু সে 15% যাচ্ছে, তাহলে সে রিবেট নিতে পারে। তো রিবেট নিলে কি হবে? স্টেট ওয়েতে কি 10 টাকা 50 পয়সা চার্জ হওয়ার কথা, নাকি 7.5 টাকা চার্জ হওয়ার কথা? কেন, সে তো ভ্যাট দিচ্ছে
যখন সে ইনপুট ক্রেডিট নিচ্ছে তাহলে এই 3 টাকা তো সে খরচ হিসাবে চার্জ করে না, তার এই যে অডিট ফি, ইলেকট্রিসিটি বিল, যা যা ভ্যাট দিচ্ছে সে আলাদাভাবে কারেন্ট অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। তো তার যদি টোটাল কাস্টমার থেকে 10 টাকা ভ্যাট নিতে হয়, সে কি করতে পারে, 60 টাকা, 3 টাকা কিন্তু সে কি করতে পারে, সে নিজেই কনজিউম করতে পারে ইনপুট ইনপুট পর্যায়ে। সেহেতু সে সরকারকে যদি 10 টাকা দিতে হয় তাহলে সে প্রাইস কিন্তু কমাইতে পারে, 3 টাকা কমাইতে পারে, কেন তার তো ফুললি এই 3 টাকা তো এখন তো সে রিবেট নিতে পারে না, যেহেতু তার ভ্যাট নেই সে রিবেট নিতে পারে না। কিন্তু যখন সে 15% দিবে তখন সে কি করতে পারবে, রিবেট নিতে পারবে। সেই জন্য স্ট্রেট ওয়েতে 15% বাড়লেই 15% নেওয়ার কোনো প্রয়োজন নেই, ইভেন সে লোয়ার রেটে নিতে পারে। এখন আমি এটা 7.5 ধরছি, এখন সরকার যে সিস্টেম করতেছে যদি 15% হয় সবকিছু তাহলে 6 টাকা, তাহলে সে আরো বাড়াইতে পারে। অথবা ধরেন আপনার অন অ্যাভারেজে 10 টাকা হয় তাহলে 4 টাকা সে কমাইতে পারে, কেন 4 টাকা তার রিবেট নেওয়ার সুযোগ আছে। এই পুরো 10 টাকা আপনার পকেট থেকে না নিয়ে তার পকেট থেকে 4 টাকা সে বিয়ার করতে পারে, কেন তার পকেট থেকে বিয়ার করলে তার তার তো খরচ না। সে যখন ইলেকট্রিসিটি কিনতেছে তখন তো ব্যাটের টাকাটা সে আলাদাভাবে রেখে দিচ্ছে, কেন দিচ্ছে, সে আউটপুট ব্যাটের সাথে সে অ্যাডজাস্ট করবে। ক্লিয়ার? আপনার কি ক্লিয়ার এই ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ, আপনার কি ক্লিয়ার হচ্ছে যে আসলে যদি কোনো জিনিসের উপরে আগে ভ্যাট ছিল না, এখন 15% ভ্যাট চার্জ করে, তাহলে পুরোটাই পাবলিকের উপরে চার্জ করার মানে পাবলিক বলতে কি, কস্টিংটা পুরো 15% কস্টিংই হবে না, হওয়া উচিত না। কেননা আপনার ইউ হ্যাভ দ্য অপশন টু গেট দ্য ইনপুট ক্রেডিট, যেহেতু আপনি ইনপুট ক্রেডিট নিচ্ছে মানে 15% দিচ্ছেন, তাহলে যতগুলো ইনপুট ক্রেডিট আছে সেগুলোর থেকে আপনি কি করতে পারেন, এটাকে আপনার অ্যাডজাস্ট করতে পারেন। সেহেতু স্ট্রেট ওয়েতে কিন্তু 15% বাড়ার কথা না, কিন্তু আপনি দেখবেন যদি মেট্রো রেল এইটা করতো তো 15%ই করতো এবং সে রিবেট নিত কিনা আমার সন্দেহ। সে কিন্তু সরকারও এনকারেজ করতো না, বলতো যে না পাবলিকের উপর থেকে টাকা নেও, এই ইনপুট ক্রেডিট নিলে তুমি আবার এই 3 টাকা আবার আমার গাড়ির থেকে তুমি কম দিবে, ও ওই সিস্টেমই চলতো। ঠিক আছে, তো যাই হোক এটা নর্মালি তো যে যারা নতুন ভ্যাট 15% ভ্যাটে আসলে প্রাইস তো আসলে কেউ কমায় না, বাট আইডিয়ালি তো তাইলে প্রাইস কমানো উচিত। ইয়েস, অবশ্যই। আপনার যখন সে রিবেট নিচ্ছে যখন সে দেখেন 7.5% হলো অথবা দেখা গেল যে 5% থেকে 15% হয়ে গেল, তখন কিন্তু সে রিবেট নিবে, তখন সে রিবেট নিবে, সে কিন্তু 15 তার অ্যাড হবে না। যখন ধরেন একটা বিস্কুট ফ্যাক্টরি 5% ব্যাট দিচ্ছে, এখন যখন তাকে 15 করতেছে তখন অন্যান্য ক্ষেত্রে যা যা ব্যাট দিচ্ছে, এখন বিস্কুটের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, যে বিস্কিটের যে এখন যদি বিস্কিটের আবার বলে যে বিস্কিটের উপরে 15% ব্যাট, কয়েকদিন পরে আটা ময়দাতে 15% ব্যাট দিয়ে দেয়, তাহলে কিন্তু তার 15% তাকে খুব কম ব্যাট দিতে হবে তার। মানে 15 যদি ইনপুটে, যেমন আমরা দেখেছি যে ইনপুট পর্যায়ে ইম্পোর্ট পর্যায়ে যদি 15% ব্যাট দেওয়া হয় তাহলে অনেক সময় ব্যাট ইতি হয় না, 15% প্লাস 5% ব্যাট দিয়ে আসে, তাহলে আমাদের 24-25%, 34% পর্যন্ত যদি আমরা ভ্যালু এডিশন করি তাহলে আমাদের কোনো ভ্যাটই দিতে হয় না নতুন করে। তো সেই জন্য অনেকেই নিচ্ছে না, অনেকেই কি করে এইটা, অথবা সে প্রাইসটা স্ট্রেট ওয়েতে বাড়িয়ে দেয়। ঠিক আছে, আসলে এটা ঠিক না, অথবা তারা ইনপুট ক্রেডিট নিচ্ছে না, ইনপুট ক্রেডিট ঠিকই নেয়, তবে আমি এইটা শিওর যে মানে আমাদের ঠিক আছে আমাদের ধরেন মেট্রো রেল হয়তো বা নিত না, যদিও আমি চেষ্টা করেছিলাম মানে 15 হবে তখনই মেট্রো রেলের সাথে যোগাযোগ করার, যে এরকম একটা প্রস্তাব তাদেরকে দেই যে আপনারা এটাকে ফুললি আপনাকে এখানে আপনাদের কিন্তু অনেকই আছে, কেন বিশেষ করে 5% ইলেকট্রিসিটি তারা অনেক ভ্যাট দিচ্ছে, মানে ইলেকট্রিসিটিতে অনেক ইলেকট্রিসিটি খরচ হয়, প্লাস রিপেয়ার মেনটেন্যান্সে অনেক খরচ হয়। সেহেতু এগুলো তারা ইনপুট ক্রেডিট, ইভেন তারা যদি মানব সম্পদ যদি তারা আউটসোর্সিং করে সেখানে যে ভ্যাটটা, সেই ভ্যাটটাও কিন্তু তারা রিবেট নিতে পারে। আচ্ছা, তাহলে আমরা গেল এটা। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আপনাদের? তবে এখন যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে মানে এই
মার্চের পরে যে এটা কাজটা করছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 15% ভ্যাট করা হয়েছে, সেহেতু আম, এখন ইনপুট ক্রেডিট না নেওয়া ছাড়া কিন্তু কোনো খুব গতি নেই। ঠিক আছে, আচ্ছা আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে, এটা জি পাওয়ার স্যার পয়েন্ট দেখা স্যার। যায়। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। ভ্যাটে আপনাদের একটা জিনিস খুব সুন্দরভাবে চিন্তা করতে হবে, মানে যখন ভ্যাটের আইনটা পড়বেন সেখানে গুডস এবং সার্ভিস বলা থাকে, পণ্য এবং সেবা। পণ্য এবং সেবা, যেখানে পণ্যের কথা বলা থাকবে সেখানে পণ্য, যেখানে সেবার কথা বলা থাকবে সেটা সেবাই কিন্তু, আর যেখানে সাপ্লাই বলা থাকবে, সরবরাহ বলা থাকবে, সেখানে মনে করতে হবে এটা গুডস এবং সার্ভিস দুইটাই। এখন কোশ্চেন হলো যে সার্ভিস কি, গুডস কি, গুডস কিভাবে বোঝা যাবে? গুডস এর একটা এইচএস কোড আছে, ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে করা আছে, এইচএস কোড আছে সারা ওয়ার্ল্ডে। এইচএস কোডে সেম মানে এইচএস কোড দিয়ে একটা প্রোডাক্টকে আপনার আইডেন্টিফাই করা যায়। আর সার্ভিস কোড হলো এটা লোকালি, যেমন আমাদের দেশে সার্ভিস কোড 1 থেকে 99 পর্যন্ত একটা এসআরওর মাধ্যমে একটা করা হয়েছে, সার্ভিসের পরিধি নির্ধারণ করা হয়েছে, কোন সার্ভিসকে কোনটা বলা হবে। আমরা একটু দেখি এটা দেখা যাচ্ছে কিনা, দেখেন এটা কি দেখা যাচ্ছে একটা এটা এসআরওটা? জি স্যার। আচ্ছা, এইবার একজনে বলছিলেন যে মানে খুব প্রবলেমে পড়লে এসআরও জারি করে। দেখেন, প্রবলেমে পড়লে যে এসআরও জারি করবে নট নেসারি। এই যে ভ্যাটের কোনটা, হোটেল কি, রেস্তোরাঁ কি, ডেকোরেটরস কি, এগুলো কোথায় বলা আছে? এগুলো কিন্তু আইনে বলা নাই, এটা একটা এসআরওর মাধ্যমে বলা হয়েছে, যে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কোনটাকে কি বলা হবে। ঠিক আছে, তো সেহেতু এসআরও জারি বিভিন্ন কারণে হইতে পারে। তো এখানে কি হচ্ছে, এটা কিন্তু এটা সবাই লাগবে আপনাদের, এবং এটা আইন এবং বিধিমালার অংশ না, এটা আলাদাভাবে একটা এসআরও জারি আছে। এসআরওটার নাম্বার হলো 186, এটা একদম 2019-এ এটাকে জারি করা হয়েছে, বাট টাইম টু টাইম এটাকে চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। তো এখানে কি বলা আছে, কোন সার্ভিসের কোড কত হবে, এবং ওই সার্ভিস হিমাগার বলতে কি বোঝানো হবে, বিজ্ঞাপনী সংস্থা বলতে কি বোঝানো হবে, সেই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, আর যেটা আপনার আছে কি বলে এইচএস কোড আছে, সেটা দেখেন, সেটা কোনটা? এই যে দেখেন, আমাদের ফার্স্ট শিডিউল আছে, কাস্টমস এর একটা ফার্স্ট শিডিউল আছে, সেখানে সকল ধরনের এইচএস কোড গুলো আপনারা পাবেন। এটা দেখা যাচ্ছে, স্যার দেখা যায়। Yes, স্যার। এই যে বাংলাদেশ কাস্টমস টেরিফ, সেইখানে কিন্তু বলা থাকবে যে এখানে 8টা ডিজিট আছে, যে এইটাকে তার মানে পণ্যকে আমরা এইচএস কোড দিয়ে আমরা জানবো, বুঝবো, আর সেবাকে আমরা ওই যে 186 যে এসআরওটা আছে সেই এসআরও অনুযায়ী আমরা কি করব, পণ্যকে মানে সেবাকে আমরা আইডেন্টিফাই করব। আমরা একটা ডিসিশন মেকিং দেখিয়েছিলাম, যেটার জন্য অনেক সময় আমরা ব্যয় করেছি। আমার আমার সরি, আমার একটা কোশ্চেন ছিল এখানে। শিওর। হুম, এসআরও যখন সার্কুলার হয় তখন এটার ভ্যালিডেশন কতদিন পর্যন্ত থাকতে পারে? এটা কি পরবর্তীতে আনলেস এন্ড আনটিল, অ্যাড আমি হয়ে যায়? বলি কিছু এসআরওতে বলা থাকে, যেমন আপনাকে সয়াবিন তেলের উপরে ভ্যাট এক্সেম্পটেড, ওটা বলা থাকে যে এই জুন মাস পর্যন্ত এটাকে দেওয়া হলো, অথবা অগাস্ট পর্যন্ত দেওয়া হলো, অথবা শুধু 1 মাসের জন্য বলা থাকলো, তাহলে ওইটা 1 মাসের জন্যই। আর কোনো এসআরওতে যদি কোনো কিছুই না থাকে, শুধু বলে অবিলম্বে কার্যকরী, তাহলে আনলেস এন্ড আনটিল মানে নো আদার এসআরও উইল মানে কি বলে এটাকে প্রমালগেটেড, দেন ইট উইল বি ভ্যালিড আনটিল দ্যাট টাইম। ঠিক আছে, এটা কি পরবর্তীতে একটার সাথে অ্যাড হয়ে যায় কোনো ধারাতে নো বা নো সেকশনে? নো নো নো, একটার সাথে জারি মানে অ্যাড হওয়ার কোনো সুযোগই নেই, কেন এটাকে সব সময় এনবিআর এর হাতে তুলে দেওয়া হয়েছে। যেমন 186 যে এসআরওটা দেখিয়েছিলাম, এটা এনবিআর এর হাতে তুলে দেওয়া হয়েছে, তো তুমি যখন খুশি তখন এটাকে চেঞ্জ করো, মানে এটার এটা মানে হোটেল বলতে কি বুঝাবে এটা তুমি বলবা, এইটা রেস্টুরেন্ট বলতে কি বুঝাবে, এটা এটা আইনের কোনো অংশ না। আইন তো বলছে, আইন তো প্রিন্সিপাল বেসড। ঠিক আছে, মানে আইনটা হলো একটা প্রিন্সিপাল, মানে এই দেখেন একজনে বলছে যে
ওই যে সাধারণ আদেশ, বিশেষ আদেশ কেন? সেকশন 126 এ দেখবেন যে ওখানে বলা আছে অব্যাহতি দিতে পারবে, মানে এনবিআর অব্যাহতি দিতে পারবে, কোনটা এনবিআর দিতে পারবে, কোনটা এনবিআর এর ওই কি বলে সরকার দিতে পারবে, মানে একটা প্রসিডিউর রাখছে। মানে আবার কোনটা বলছে যে স্পেসিফিক বলতে হবে তোমাকে যে কেন তুমি দিচ্ছ, মানে এই কথাগুলো বলা আছে। কিন্তু এখন যে আপনার ফুটবল খেলায় দিবে নাকি ক্রিকেট খেলায় আপনাকে ব্যাট অব্যাহতি দিবে সেটা কিন্তু বলা নেই, বলছে তোমাকে স্পেসিফিক করে দিতে হবে, কেন দিবা এই সবগুলো তুমি উল্লেখ করে দিবা, বাট তার হাতে তুলে দেয়। এখন একদিন ফুটবল খেলা হবে, একদিন ক্রিকেট খেলা হবে, আর একদিন ভলিবল, এখন কোনটায় বলবে এনবিএ, মানে এটা তো আপনার আনলিমিটেড। সেই জন্য আইনটাকে অলওয়েজ প্রিন্সিপাল বেসড করলে কি হয়, সুবিধা হয়। কেন এই যে আইন এখন যে দেখেন, এখন কোনো জিনিস চেঞ্জ করতে হলে কি হচ্ছে, প্রেসিডেন্টের কাছে যেতে হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে, যেহেতু সংসদ নেই। সেই জন্য সংসদে যত কম যাওয়া যায় সেইভাবে যদি প্রিন্সিপাল বেসড আইনটা করা যায় তাহলে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন আমাদের অনেক সময় বলি যে যারা মানে বিভিন্ন আইন কানুন নিয়ে ঘাটাঘাটি করে, দেখা গেল 2 বছর আগের বলে যে ভাই আমাকে একটা অমুক এসআরওটা দেওয়া যায় কিনা। এই এসআরওটা সহজ ওয়ে হইলো যে আপনি এই যে dpp.gov.pd.bg প্রেস, বিজি প্রেস যেটা বাংলাদেশ প্রিন্টিং প্রেস, এইখানে আপনি সকল ধরনের পাবেন, কি বলে এসআরও পাবেন। যত ধরনের গেজেট হবে সব বিজি প্রেসে পাওয়া যাবে। এই ঠিকানায় পাবেন। দেখেন এখানে, এই যে এখানে যে গভর্নমেন্টের এক্সট্রা অর্ডিনারি গেজেট, এখানে যাবেন, এখানে বিভিন্ন অপশন আছে 2025 সালের কি কি গেজেট আছে। এখন এখানে আপনার ডেট দিতে পারবেন, কোন মিনিস্ট্রি দিতে পারবেন, সেগুলো দিয়ে কিন্তু আপনি এই এসআরও গুলো বের করতে পারবেন। সেহেতু আপনি 5 বছর 7 বছর আগের যদি এসআরও জানতে হয়, আপনি এইভাবে যাবেন, এই যে এক্সট্রা অর্ডিনারি গেজেটে যাবেন, যে এখানে দেখেন 2014 সাল পর্যন্ত এখানে আছে, 14 সাল পর্যন্ত আপনার কারোর কাছে বলার দরকার নাই, এখানে সবগুলো আর্কাইভে আছে। এবং আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে যদি কোথায় বলা থাকে যে গেজেট আকারে প্রকাশ হইতে হবে, মানে এই আইনটা বলবৎ হইতে হইলে অথবা এনবিআর এর এই কাজটা অথবা গেজেট গেজেট আকারে প্রকাশ হইতে হবে। যদি এনবিআর এর চেয়ারম্যান মানে একটা করে কি বলে আদেশ জারি করে, এবং সেটা যদি আইনে বলা থাকে যে এটা গেজেট আকারে হইতে হবে, গেজেটে যদি এটা ছাপা না হয় তাহলে ইউ ক্যান চ্যালেঞ্জ অন দ্যাট অর্ডার, যে আমি এই অর্ডার মানি না। উনি অর্ডারের উপরে আপনাকে ইম্পোজ করলো, ভ্যাট ধরলো, ট্যাক্স ধরলো, আপনি দেখলেন যে খুঁজে মুজে দেখলেন যে এটা এনবিআর এর ওই যে বিজিপি এসে পাঠানো হয়েছে, ওরা ভুলে ওই জিনিসকে তারা আর ছাপায় নাই, তখন আপনি বলবেন যে আমি তো এটা তো গেজেট হয় নাই, সেহেতু আমি এই আইন মানি না, তাহলে আপনি বিলকুল খালাস। ক্লিয়ার? এই হলো উকিলেরা এইভাবে প্যাচ ম্যাচ ধইরা পাবলিকের বাঁচাই দেয়। ঠিক আছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর। স্যার এই বলুন। যে আমাদের যে অ্যাক্ট হয়, তো এনবিআর কে প্রদত্ত ক্ষমতা থাকে যে এনবিআর এই কাজটা, এখানে স্যার যদি আইনে বলা থাকে যে ইনপুটের একটা ডেফিনেশন দেয়া আছে যে এই ইনপুট বলতে এটা বুঝে, এখন ইনপুটে হয়তো ওইরকম ভাবে কোন একটা র মেটেরিয়ালস বা এর ব্যবহার কেমন হবে এ বিষয়ে কোনো ডেফিনেশন দেওয়া নাই স্যার, কিন্তু ইনপুটের নামটা হয়তো। এখন এনবিআর কি স্যার স্বপ্রণোদিত হয় কোনো কারণে, ওই যে আইনে একটা ব্যাখ্যা দেয়া নাই, এনবিআর কি স্বপ্রণোদিত হয় কোনো স্বপ্রণোদিত হইয়া অবশ্যই ব্যাখ্যা দিতে পারে। সে যদি দেখে মাঠ পর্যায়ে এরকম একটা প্রবলেম হচ্ছে, এখানে আইনে বলা আছে যে এনবিআর ব্যাখ্যা তারপরে এসআরও এগুলো দিতে পারবে। ঠিক আছে, এটা ব্যাখ্যা দেওয়ারও ক্ষমতা এনবিআর কে দেওয়া আছে আইনে। আচ্ছা, ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা এখানে স্যার আমরা যদি একটা দেখি যে দেখা গেছে যে ইনপুটের বিষয়টা ইনপুট যেভাবে ব্যবহার করে সেটা এভাবে ব্যবহার হচ্ছে না, ইনপুট হয়তো অন্যভাবে ব্যবহার হচ্ছে, এনবিআর বললো যে না এটাকে ইনপুট হিসেবে ব্যবহার করা যাবে না, তোমরা একটু এবার একটু আপনাকে বলতেছি, এনবিআর যদি কোনো ব্যাখ্যা দেয়, আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। এনবিআর যদি কোনো ব্যাখ্যা দেয় আর আইনের সাথে যদি আপনি সাংঘর্ষিক মনে করেন, আপনি এটার জন্য মনে করবেন না যে এনবিআর বলছে সেই জন্য আমি এটা মেনে নিলাম। ইফ ইউ আর
মানে কি বলে কনফিডেন্ট এনাফ যে এনবিআর এর এই ব্যাখ্যা আসলে এটা তাদের মন গড়া ব্যাখ্যা অথবা এটা রিয়েল ব্যাখ্যা না, আইনের এসেন্স এটা হয় না, আপনি কোর্টে যেতে পারেন এবং কোর্টের রায় এর এগেনস্টও দিতে পারে এনবিআর এগেনস্টে। এরকম না এনবিআর একটা ব্যাখ্যা দিল আর আপনি মেনে নিলেন, নট নেসেসারি। এনবিআর ইভেন যদি একটা এসআরও জারি করে সেটার উপরে আপনি করতে পারেন যদি আপনি মনে করেন যেটা আইনের সাথে সাংঘর্ষিক, আইনে এটা তার এই ক্ষমতাটা নাই। ইভেন আইনের না, শুধু ভ্যাট আইনে না, তখন আপনাকে যাইতে হবে আবার প্রয়োজনে আপনার আমাদের যে আছে কি বলে এই সংবিধান, এই সংবিধানের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার যদি দেখেন যে আইনে আপনার বাধাগ্রস্ত হচ্ছে তাহলে আপনি সেখানেও আপনি করতে পারেন, কি বলে কোর্টে যেতে পারেন। যেমন একটা উদাহরণ দেই, এক সময় এই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার উপরে ভ্যাট নিত, ঠিক আছে, এটা পরবর্তীতে এটা কিন্তু আইনের কারণ নিতে, আইনে বলা ছিল না, এখন আইনে বলা আছে, ফার্স্ট শিডিউলে বলা আছে যে এর সেবা খাতে কোনো ভ্যাট থাকবে না, কিন্তু তখন ছিল না। সেই জন্য কোর্ট কি বলছে, কোর্ট বলছে যে না, এই মৌলিক চাহিদা আমাদের যে অন্ন বস্ত্র চিকিৎসা সেবা এগুলো যেটা আছে সেটা একটা মৌলিক মানে ফান্ডামেন্টাল রাইটস, সেহেতু এটার উপরে ভ্যাট নেওয়া যাবে না। সেহেতু এনবিআর যদি কোনো ব্যাখ্যা দেয়, কোনো এসআরও জারি করে, যাই করে, যদি আপনি এটা মনে করেন যে না এটা আপনার আইনের সাথে, এবং আইনে অলওয়েজ বলা আছে যে এনবিআর যাই কিছু করে না কেন আইন সবসময় প্রাধান্য পাবে, সেহেতু আপনি যদি দেখেন যে এটা আইনের সাথে আপনার আপনার বুঝ ব্যবস্থায় বোঝা যাচ্ছে যে না এটা আইনকে তারা ভায়োলেট করছে, দেন ইউ ক্যান ফাইট এগেইনস্ট দিস রুল। ক্লিয়ার? মানে সেই জন্য অনেক সময় যেমন আপনি মনে করবেন যে উনি বলছে দেখেই যে একদম সব হয়ে যাবে না, থ্যাংক ইউ স্যার। আবার এটাও মনে করার কিছু নাই যে এনবিআর বলছে দেখে উনি সব বুঝে আপনি বুঝেন না, এটাও মনে করার কিছু নেই। কেন এনবিআর এর যে লিখে যে ব্যাখ্যাটা দেয় সেও মানুষ, আপনিও মানুষ, তার চেয়ে জ্ঞান আপনার কম যে সেটা বলার কোনো কারণ নেই। কেন আপনার তো জ্ঞানের চেয়ে বেশি হইতে পারে, আপনি আরো অনেক ল পড়তে পারেন, অনেক কিছু আপনি জানতে পারেন। এনবিআর যে করতেছে তার হয়তো বা সংবিধান সম্পর্কে ধারণা নাও থাকতে পারে, আপনার থাকতে পারে। কেন আপনি তো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আপনি আলোচনা চিন্তা করতেছেন, আপনার একটা পার্টিকুলার একটা প্রবলেম নিয়ে আপনি চিন্তা করতেছেন, কিন্তু এনবিআর এর কাছে তো শত শত প্রবলেম আছে, তার পলিসি ডিপার্টমেন্টকে দিল, অব্যাহতি ডিপার্টমেন্টকে দিল, সে ধরেন তার মতো করে সে আরো 5টা আছে কাজ আছে, সে অত আপনার মতো চিন্তা করার সুযোগ পায় নাই, বাট আপনি তো চিন্তা করার সুযোগ পাইছেন। সেহেতু এই ধরনের জিনিস আপনি অনেক সময় কি করে, সেই জন্যই তো কোর্টে যায়, অনেক সময় কোর্ট রায় দেয়। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। সেই জন্য এনবিআর বলছে আমি সব মেনে নিলাম, ঠিক আছে, নট নেসেসারি। ইভেন ল বলছে তারপরও নট নেসেসারি, যে আপনি আবার কি করতে পারেন, ওই যে সংবিধান শেষ শেষ সম্বল। তো আমরা এই জায়গায় সকল ধরনের এসআরও গুলো পাবো। এছাড়া অনেক সময় এই যে আমরা লটা কোথায় পাবো, এই যে আপনাদের এই যে বিডি লস মিন ল .gov.bd, এইখানে আপনি সকল ধরনের ল আপনি পাবেন, আপডেটেড ল পাবেন। এই যে দেখেন মূল্য সংযোজন কর একদম আপডেটেড আছে, যদিও আপডেটেড এখন বোধহয় একটু ঝামেলা হচ্ছে, রিসেন্ট গুলো একটু বোধহয় নিয়ে আসে নাই, ঠিক আছে, বাট এটা মোটামুটি ভালো, এটা আপডেট হয় এনবিআর এর চেয়ে ভালো। এই সাইটটাতে আপনার লস অফ বাংলাদেশ যত ধরনের বাংলাদেশের আইন বলবৎ আছে, ইভেন পাওয়ার যেগুলো পয়েন্টে রয়ে গেছে, হ্যাঁ এটা আসতেছে না, স্ক্রিনটা পাওয়ার পয়েন্টে রয়ে গেছে। বুঝি নাই। বললাম পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে এখনো। আচ্ছা আচ্ছা, পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, আর তারও ব্যবস্থা করতেছি আমি। একটা সমাধান কালকে করবো ইনশাল্লাহ, পরের দিন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তাই না? ইয়েস স্যার। এখন হ্যাঁ, এই যে লস অফ বাংলাদেশ, ঠিক আছে, এইখানে যত ধরনের বাংলাদেশের ল আছে সব ল এখানে পাওয়া যাবে। এই যে লস অফ বাংলাদেশ, সেহেতু আপনি খুব হন্য হয়ে গেছেন যে না ওই রৌফ সাহেব অথবা অমুক সাহেব অথবা সাইফুল সাহেবের বই বের হয় না, আমার তো সব বন্ধ না, যে কোনো সময় আপনি দেখতে পারেন বাংলাদেশে এই যে কি কি ল হয়েছে, ঠিক আছে, কি কি আইন হয়েছে। এখানে যে আমাদের যে ইসে
লাস্ট গভর্নমেন্ট, এই 25টা আইন, এটা অধ্যাদেশও আছে, এটা অধ্যাদেশ, ঠিক আছে? অধ্যাদেশ কে করছে দেখি। যেহেতু পরিত্যক্ত ঘোষণা বাংলা সংবিধান রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ দিয়েছে। এটা কবে কাহিনী দেখি। সংক্ষিপ্ত শিরোনাম 25 এপ্রিল। এটা হলো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, দেখছেন? এটা হলো অধ্যাদেশ আকারে আসছে, ঠিক আছে? বাট দেখেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে এইটা করছে সেটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে? কি বলছে গণপরিষদ রাষ্ট্র সংক্ষিপ্ত শিরোনাম বঙ্গবন্ধু অবিলম্বে অধ্যাদেশ অবিলম্বে কার্যকরী হবে। যাই হোক, তার মানে আমরা যত ধরনের অধ্যাদেশ হোক, আইন হোক, আমরা এখানে পাবো, খুঁজে পাবো, ঠিক আছে? সেহেতু কোনো বই না হইলেও আপনার কিন্তু রুল গুলো পাবেন কোথায়? রুল গুলো পাবেন সেই ইসে পাবেন বিজি প্রেসের ওখানে, ল গুলোও পাবেন, ল গেজেট আকারে বের হয়, কিন্তু বিজি প্রেসের ওখানে সবগুলোই পাবেন, আপনি ল পাবেন, আর কিন্তু এখানে ল গুলো একদম সাজানো গুছানো ভাবে পাবেন, ঠিক আছে? এবং লেটেস্ট পাবেন। যেমন আপনার ট্যাক্স আইন, এটা যত চেঞ্জ হবে সবকিছু আসবে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, সবগুলো তারা এখানে চেঞ্জ করে নেবে। আচ্ছা, আমরা লাস্ট একটা ইটা দেখাচ্ছি আপনাদেরকে, স্লাইড দেখাচ্ছি। এইটা হয়তোবা অনেকের জানা নেই, অনেকেরই জানা থাকবে না আপনাদের এখানে, যেহেতু অতটা ভ্যাট নিয়ে ই করে না। ভ্যাটের দুইটা পার্ট আছে, একটা হলো যে আইন, একটা হলো বিধিমালা। এখানে মানে দেখেন ট্যাক্স আইনে কিন্তু বিধিমালা আছে, কিন্তু ওই রকম কোনো বিধিমালা নেই, কিন্তু ভ্যাট আইনটা বিধিমালা এবং আইন দুইটাই একই সাথে মানে ই করা হয়েছে, মানে কমপ্লিট করা হয়েছে। এখানে ভ্যাট আইনে 18টা চ্যাপ্টার আছে এবং বিধিমালাতেও 18টা চ্যাপ্টার আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আইনের সাথে বিধিমালার সম্পর্ক রেখে চ্যাপ্টারগুলো করা হয়েছে। যেমন আইনে যেখানে আছে ভ্যাট রেজিস্ট্রেশন, আবার ঠিক বিধিমালার চ্যাপ্টার 2-তে ভ্যাট রেজিস্ট্রেশনের কথা বলা আছে। আবার আপনি যদি ধরেন যে ট্যাক্স ইনভয়েস এবং আদার ডকুমেন্টস, এটা আছে চ্যাপ্টার 6, আইনেরও চ্যাপ্টার 6, বিধিমালারও চ্যাপ্টার 6-তে আছে। দ্যাট মিনস যেখানে আইনে কোনো জিনিস বলা আছে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপনাকে কাজটা করতে হবে, তাহলে আপনার বিধিমালার কোন চ্যাপ্টারে খুঁজবেন? বিধিমালার চ্যাপ্টার 6-এ খুঁজবেন। দ্যাট মিনস এখানে চ্যাপ্টার ওয়াইজ আইন এবং বিধিমালা চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে, মানে আইনটা যেই আইনে 18টা চ্যাপ্টার আছে সেখানে এক একটা চ্যাপ্টারে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক ওটার সাথে ধারাবাহিকতা রেখে বিধিমালাটাও ওইভাবে করা হয়েছে যে আইনে যেখানে ট্যাক্স ভ্যাট অ্যাকাউন্টিং এর কথা বলা আছে ঠিক সেম চ্যাপ্টারে আপনার ইসের কথা বলা আছে, কি বলে বিধিমালাতেও বলা আছে। এবার আপনি বলেন 9.1 এর নাম কেউ শুনছেন এখানে? 9.1 জি স্যার, প্রতি মাসেই তো 9.1 সাবমিট করি। 9.1 এর প্রতি মাসেই আপনি দিচ্ছেন। 9.1 এটা কি স্যার প্রতি মাসে সাবমিট করেন? এটা কি মানে কি জিনিস সাবমিট করেন? মান্থলি ভ্যাট রিটার্ন আমার। মান্থলি ভ্যাট রিটার্ন, ফাইন। আচ্ছা, ভ্যাট রিটার্ন কখন জমা দিতে হয়? সংশ্লিষ্ট মাস হওয়ার পরে 15 তারিখে। মাসের 15 তারিখের মধ্যে। আচ্ছা, এইটা কত নাম্বার চ্যাপ্টারে আছে বলেন তো? 9 নাম্বার, হ্যাঁ, নাম্বার চ্যাপ্টার আছে। 9 নাম্বার। সেকশন 265। আমি সেকশন পরে আমি বলছি যে চ্যাপ্টার 9 চ্যাপ্টার 9-তে। এটা কি আপনার মুখস্থ ছিল সেই জন্য বলছেন, নাকি আপনি অন্য কোনো টেকনিকে বলছেন? না মুখস্থ ছিল স্যার, এটা জানা ছিল এটা। আচ্ছা, ফাইন। আচ্ছা, 6.3টা কি? Tax 6.3 invoice, এটা হলো tax invoice। একটা চালান, মূসক চালান।
মূসক চালান। মূসক চালান কয় প্রস্থে, মিনিমাম কত প্রস্থ হইতে হয়, মানে কয়টা কত প্রস্থে দিতে হয়, ইস্যু করতে হয়, মিনিমাম কয়টা কপি থাকতে হয় মূসক চালানের 6.3? ঠিক আছে হুম, স্যার 3 copies in original form। কত, কয়টা? ঠিক আছে 3 কপি স্যার অরিজিনাল ফর্মে। 3টা না 2টা? সরি স্যার, দুইটা হ্যাঁ। ঠিক আছে আচ্ছা, এই কথাটা, এই যে চালান যে ইস্যু করতে হবে, এইটা ভ্যাট আইনের কোন চ্যাপ্টারে বলা আছে? স্যার মনে নাই এখন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওই চালান যে 6.3 তাহলে 6 চ্যাপ্টারে, 9.1 তাহলে 9 চ্যাপ্টারে, হয়তো বা এরকম। আমি এর আগে এই এইভাবে তো, খেয়াল করি নাই। এই তো, মানে কথা হলো যে যেই ফর্ম দেখে চ্যাপ্টার বোঝা যাবে, মানে আপনি সেকশন না বলতে পারলেও চ্যাপ্টার বললে তো আপনার চলে নাকি? আইন তো কখনো মুখস্থ করা সম্ভব না, কিন্তু 18টা চ্যাপ্টার তো আর খুঁজতে হইলো না আপনাকে। কিন্তু যখন 6.3 বলা হবে তখন মনে করতে হবে যে এটা আইনের চ্যাপ্টার 6-এ আছে, বিধিমালার চ্যাপ্টার 6-এ আছে। মানে এই চালান সম্পর্কে যদি জানতে হয় যে কত প্রস্থে হবে, কখন ইস্যু করতে হবে, কে সাইন করবে, বিভিন্ন ব্যাপার, এই সব কথা কোথায় থাকবে? ওই চ্যাপ্টার 6-এ থাকবে। হয় আইনের চ্যাপ্টারে থাকবে, নাহলে বিধিমালার চ্যাপ্টারে থাকবে, কিন্তু ওই চ্যাপ্টার 6-এর মধ্যেই থাকবে। তাহলে কি দাঁড়ালো, যে আমরা এই ভ্যাট আইনটা যখন পড়বো তখন চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করব। ভ্যাট অ্যাকাউন্টিং হলো চ্যাপ্টার 6-এ, তার মানে এই যে 6.1 থেকে 6.10 পর্যন্ত যত ধরনের ব্যাপার স্যাপার আছে চ্যাপ্টার 6-এ আমরা থাকবে, আইনের চ্যাপ্টার 6-এ অথবা বিধিমালার চ্যাপ্টার 6-এ। এবং সেই জন্য আমরা এখানে দেখাচ্ছি এই যে রিলেটেড ফর্ম। দেখেন, আমাদের মূসক কত 2.1 এর মাধ্যমে আমরা কি করি, আবেদন করি, আবার 2.5 এর মাধ্যমে আমাদেরকে এটা দিয়ে দেয়, কি বলে, এই সার্টিফিকেট আমাদের নিবন্ধন পত্র দেয়। সেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারের অনুযায়ী কি করা হয়েছে, এইগুলো করা হয়েছে, কি বলে, ফর্মের নাম্বার গুলো করা হয়েছে, যেটা কিন্তু আমাদের ভ্যাট আইনে, ট্যাক্স আইনে নেই। ট্যাক্স আইনে অবশ্য ট্যাক্স আইনটা কি রুল বেসড না, ট্যাক্সটা প্রিন্সিপাল বেসড না, মানে মানে টোটালি মানে সবকিছু ঢুকানো হয়ে গেছে, মানে অনেকটা এটা ওই যে, যেমন এখানে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্সে কিন্তু রুল মানে প্রিন্সিপাল, মানে পুরোটাই রুলের উপরে, অনেকটাই রুলের উপরে ছেড়ে দিয়েছে যে তোমরা এইভাবে করো, এইভাবে করো। মানে তার মানে একদম পুরো অপরিহার্য মানে হয়ে দাঁড়াইছে। কেন? আইন দ্বারা, ভ্যাট আইন দ্বারা কিন্তু কোনোভাবেই ভ্যাট কার্যক্রম করা যাবে না। কেন? এটা রুলে অনেক জায়গায় বলা আছে, রুল দ্বারা, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। কিন্তু আমাদের ট্যাক্স আইন কিন্তু উল্টাটা। ট্যাক্স আইনের ধরেন আপনার মোটামুটি ও আইন পড়লেই সবকিছুই ওখানেই পাওয়া যাবে, ওর অত কিছু রুলের ওইরকম চ্যাপ্টার ওয়াইজ রুল, মানে সবকিছু যে রুলে বলা আছে এরকম খুব কম জায়গায় বলা আছে, এই জন্য এটার কোনো রুলের কোনো খবর নেই। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ। আমরা মোটামুটি যদি কিছু শিখতে পারেন তাহলে তো আমার এই 2.5 ঘন্টার সার্থক, আদারওয়াইজ তো সার্থক না। তো যাই হোক, আমরা কালকের আবার দেখবো, এটা দেখবো, কি বলে, যেটা বাকি আছে আমাদের নিবন্ধনটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, কিভাবে ভ্যাট নিবন্ধন নিতে হয় সেটা দেখব। আরো জিরো রেটেড ভ্যাট যেগুলো আমাদের আছে গতকালকের এবং আজকের সহ 2টা চ্যাপ্টার মিলে যতটুকু আমাদের দরকার কালকে আমরা চেষ্টা করব কভার করার জন্য। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় বলতে পারেন। ঠিক আছে, জাকারিয়া জাকারিয়া হাসান সাহেবের কোনো কোশ্চেন আছে? স্যার স্টাডি ম্যাটেরিয়াল গুলো একটু আগে প্রোভাইড করলে ভালো হয়, আমরা একটু আগে থেকে জেনে রাখলে যে কোন টপিকে আচ্ছা, লেকচার হবে আমরা একটু প্রিপারেশন নিতে পারি আর কি। ঠিক আছে, আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে দিয়েছি যদিও একটু খুব বেশি আগে দিতে পারিনি, বাট আমরা দেওয়ার চেষ্টা করব এটা। কিন্তু একটু বলি স্যার, আমি বোধহয় পাইনি। না, আমরা ইসে দিয়েছি, আপনার ওই যে হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওই যে গ্রুপে দিয়ে স্যার দিয়েছি। গ্রুপে আপনার আছে না? গ্রুপে তো অবশ্যই আছে। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম আছে না?
হ্যালো, স্যার আমি গ্রুপে নেই স্যার। আপনার গ্রুপে নেই? না স্যার। আপনার 015577417775 এটা তো আপনার নাম্বার নাকি? না 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 স্যার, 01701। তো এটা বোধহয় হোয়াটসঅ্যাপ করা নাই নাকি? একটু স্যার বলেন ওইটা নাম্বারটা। ওইটা আমার নাম্বার না, ওইটা সম্ভবত অন্য কারো, আমাদের স্পেসিফিক। আমার নাম্বার হলো জিরো এই সেভেন নাম্বারটা জিরো ওয়ান আমার এবং এটা হোয়াটসঅ্যাপ করা আছে। আমি হ্যাঁ, মোহাম্মদ হাফিজুল্লাহ বলছিলাম। হাফিজুল্লাহ। ও আচ্ছা, আপনার আছে, কিন্তু জাকারিয়া সাহেবের হলো 01701006808। জি জি জি। আমি ওই হোয়াটসঅ্যাপে পাইনি স্টাডি ম্যাটেরিয়ালটা। কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালটা তো এই গ্রুপে যদি থাকেন তাহলে গ্রুপে আমি অবশ্যই, গ্রুপে তো আছে এটা। আজকের এই যে রেকর্ডেড ক্লাসটা কি দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ, এই গ্রুপে তো এটা আছে। গ্রুপে জাস্ট মিনিট আমি দেখি। এই যে আছে গ্রুপে। আজকের যে ক্লাসটা হইলো এইটা ভিডিওটা দিয়ে দিবেন না স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, এই যে ভিডিওটা জি। আমরা দেখি, রেকর্ড যদি ভালো হয় অথবা আমরা দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। রেকর্ডটা একটু করে যদি কাটছাট করতে হয় তো করে আমরা দিয়ে দেবো। দিয়ে দিলে স্যার এটা আমাদের জন্য ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে দিব। সেটা আমরা দিয়ে দিতে পারি। আর এখন আবার আমি করছি, ফরওয়ার্ড করে দিয়েছি, দেখেন তো পাইছেন কিনা এটা। আচ্ছা, না হইলে আপনার যা যা পান নাই গ্রুপে একটু নক করেন, আমরা আবার দিয়ে দেব, পাওয়ার কথা সবাইকে অবশ্যই। এই, আর অয়ন কি আছেন? অয়ন, হুমায়ুন কবির সাহেব আছেন? হেলাল উদ্দিন? স্যার আছে। আপনার কোনো কোশ্চেন আছে আজকের টপিকের উপরে? কোনো কোশ্চেন আছে অথবা ব্যাট সম্পর্কে কোনো, যদি আপনার টুকিটাকি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ, হাসানুজ্জামান? স্যার আছে। জি, কিছু কিছু কোশ্চেন আছে। আপনি তো নতুন বোধহয় অ্যাকাউন্টসে আসছেন, হ্যাঁ? জি জি স্যার, আমি আসলে স্যার একেবারেই নতুন। আমার কাছে আসলে বেশ কিছু জিনিস মানে সম্পূর্ণ হচ্ছে গিয়ে মানে নতুন। এটা হয়তো অনেকেই অনেক আগের থেকে হয়তো বা জানে, যেমন আমি আপনি আপনি সেকশন। আপনি একটা কোশ্চেন করেন যেটা আপনি বুঝেন না, একটা কোশ্চেন করেন যেটা আমি বুঝিনি স্যার। স্যার বুঝি না বলতে স্যার আমি হচ্ছে স্যার ওই মানে ভ্যাটের মধ্যে হচ্ছে স্যার রিবেট কিভাবে নেন, অথবা যেটা বলেন যে ইনপুট যেটা ক্রেডিট স্যার, এই জিনিসগুলো স্যার আসলে কিভাবে কাজ করে অথবা কিভাবে মানে নেওয়া হয় দেওয়া হয়, যেমন এই যে মানে এই এই জিনিসগুলো স্যার আমি একেবারে নতুন, তো এর জন্য আর কি বুঝতেছি, একটু হচ্ছে এটা ব্যাকে আছে। মূলত আপনার, ধরেন আপনি ট্যাক্সের মানে একটা জিনিস আগাম দিয়ে আসছেন, ঠিক আছে? ফাইনাল আপনার একটা অ্যাসেসমেন্ট করালে এত টাকা আপনার ট্যাক্স আসছে। এখন আপনি আগাম যদি কিছু দিয়ে রাখেন তাহলে সেটা মাইনাস হবে। অনেকটা এরকম যে আপনি কিছু ভ্যাট দিয়ে আসছেন, মানে এটার মূলত সিস্টেমটা হলো যে আমরা একটা শুরুতে দেখেছি যে আপনার এটা হলো যে ইনপুট গুলো আপনি যদি একটা শার্ট বিক্রি করেন তাহলে শার্টটা কিনতে হয়। শার্ট কেনার সময় যে ভ্যাট দিবেন আর বিক্রি তো সেম দাম হয় না। একটা শার্ট যদি 100 টাকায় কিনেন, ধরেন আপনি 125 টাকায় বিক্রি করেন, তো 100 টাকার উপরে যার থেকে কিনতেছেন সেই সময় কিন্তু একটা ভ্যাট দিতে হয়। আবার আপনি যখন বিক্রি করতেছেন তখন একটা ভ্যাট দিতে হয়। তো যখন আপনি কিনবেন সেই ভ্যাটটা আপনার পকেটে রেখে দিতে হবে। যখন আপনি বিক্রি করবেন পুরো টাকার উপরে ভ্যাটটা নিতে হবে। ভ্যাটটা নিয়ে আপনি যখন আপনার মালটা কিনছেন তখন যে ভ্যাটটা দিয়েছেন সেটা মাইনাস করে এক্সেস ভ্যাটটা আপনি সরকারকে পেমেন্ট করবেন। ধরেন আপনি 150 টাকায় একটা শার্ট আপনি বিক্রি করলেন, সেটার উপরে যদি 15% ভ্যাট হয়, আপনাকে 22 টাকা 50 পয়সা ভ্যাট আপনি কাস্টমার থেকে নিয়ে নেবেন। এখন এই সেম শার্টটা আপনি একটা গার্মেন্টস কোম্পানি থেকে কিনছেন, সে কি করছে 115 টাকা দিয়ে কিনছেন, তার ভিতরে 100 টাকা আপনার শার্টের দাম ছিল, 15 টাকা ভ্যাট ছিল। তাহলে আপনি কি করবেন? 22 টাকা 50 পয়সা কাস্টমার থেকে নিয়ে এই যে 15 টাকা আপনার একটা ভ্যাট দেওয়া ছিল, 115 টাকা দিয়ে আপনার শার্টটা কিনছেন, ওই 15 টাকা আপনার মাইনাস করে আপনি 7.5 টাকা আপনি সরকারকে জমা দিবেন। এইটাই হলো ইনপুট ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা স্যার। আমরা স্যার
আর স্যার জি। এগুলোর ক্ষেত্রে স্যার কি কি হচ্ছে ডকুমেন্ট মানে হচ্ছে দিতে হয় বা এগুলোর কি স্যার আমরা উদাহরণ কি ইন ফিউচার স্যার দেখবো? হ্যাঁ, এটার জন্য আমাদের আলাদা আছে, মানে ক্লাস আছে, সেখানে আমরা আচ্ছা আচ্ছা ডিটেলস দেখবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কে আছে? হাসানুজ্জামান ইবনে সিনার। একটু ঢুকতে হবে, একটু দেখি দেখি দেখি। আমি ঢুকি। ইবনে সিনার কে মেহেদী হাসান, কোনো কোশ্চেন আছে? জি স্যার, বলেন। কোশ্চেন স্যার সম্পর্কে 4.3 যে ইয়েটা ছিল ওইটা হুম। সম্পর্কে একটু বুঝি না, একটু কম বুঝছি কি 4.3 আচ্ছা, কনসেপ্টটা যেটা। 4.3 কনসেপ্টটা তো যেটা বুঝাইছি সেটা তো একটা ডিস্টরশন বুঝাচ্ছি, মানে ওইটা তো আসলে মূলত আপনাদের যেটা দরকার 4.3 একটা প্রোডাক্টের কোএফিসিয়েন্ট, মানে একটা আউটপুটের জন্য কতটুকু ইনপুট দিতে হয় সেইটার হিসাব কিতাব, এটার কোয়ান্টিটি এবং ভ্যালু দুইটাই থাকে ওই 4.3 তে। মানে এটাকে বলা হয় যে আগে বলতো মূল্য ঘোষণা, মানে আপনি একটা কোনো জিনিস বিক্রি করবেন, সেটা আসলে কিভাবে কি পরিমাণ অপচয় আছে, ওয়েস্টেজ আছে, এবং এটার ইনপুটের ভ্যালু কত, আউটপুটের এডিশনের ভ্যালু কত, সেগুলো সবগুলো ওখানে থাকে। মানে কথা টোটাল একটা কস্টিং 4.3 তে থাকে। 4.3 হলো কি মানে যেটাকে বলে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, মানে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট মানে আমরা কোন একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পাওয়ার জন্য কি পরিমাণ ইনপুট দিতে হয়, সেই ইনপুটে কি পরিমাণ ওয়েস্টেজ থাকবে, সেটার ভ্যালু কত হবে টোটাল, মানে কি বলে যে ইনপুট গুলো দেওয়া হবে, সেগুলোর টোটাল ডিটেলস একটা শিটে থাকে, সেটা হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এবং সেখানে দুইটা পার্ট থাকে, একটা হলো ভ্যালু এডিশন পার্ট, একটা হলো ইনপুট পার্ট। ইনপুট পার্ট থাকে কোনটা? ইনপুট পার্টে আমাদের ইনপুটের একটা ডেফিনেশন আছে যে ইনপুট কি। তো সেটা হলো জি সেকশন 2-18 কতে ইনপুটের একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন অনুযায়ী যাদেরকে ইনপুট বলা হবে, যেমন লেবার। লেবার আমরা কি বুঝি? আমরা যদি অ্যাকাউন্টিং এর ভাষায় লেবারকে একটা ইনপুট বুঝি, কিন্তু ভ্যাটের আইনে বলছে লেবার ইনপুট হবে না, সেহেতু এটা ভ্যালু এডিশন কলামে যাবে। মানে টোটাল কস্টটাকে, ধরেন একটা জিনিসের কস্ট হলো 150 টাকা, এখন জি 100 টাকা হলো ইনপুট, 50 টাকা হলো ভ্যালু এডিশন। ইনপুট কোনটা? যেটা অ্যাজ পার সেকশন 2-18 ক অনুযায়ী যেই যেই জিনিসগুলোকে বলা আছে যে এটা তোমার ইনপুট হবে, সেগুলো একটা একটা সাইডে বসবে, আর একটা সাইডে এটার বাইরে যা আছে সবগুলো এডিশন কলামে বসবে। আর এডিশন কলামে আমরা যেটা বলছি যে আসলে মূল কনসেপ্টটা ছিল এটা সরকারের অথবা আপনার, যে আমি ইনপুট কলামে যা থাকবে তার থেকে আমরা রিবেট পাবো, আর জি এডিশন কলামে সরকারকে এক্সট্রা ভ্যাট দিতে হবে। এটি হলো আসলে মূল কনসেপ্ট, যদিও এই কনসেপ্ট 100% কাজ হচ্ছে না। ঠিক আছে, সেটাই স্যার। এটা আমরা আরো যখন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দেখবো তখন আরো ক্লিয়ার হবো। জি মির্জা স্যার। মাসুন্না মুসুন্না গালিব হেড অফিসে আছেন, সিএফওর সাথে আছেন। বলেন তো কি অবস্থা? জি স্যার। আপনার কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন অ্যান্সার তো দিয়েছেন স্যার, ওই যে ট্যাগ ইম্পোর্ট থেকে শুরু করে যে র মেটেরিয়ালস থেকে শুরু করে যে ওই যে এগুলা ম্যানুফ্যাকচারিং এর স্টেপ গুলার কথা স্যার, ওটা তো বলেছেন আমাকে। হুম হুম, হুম। আচ্ছা, সেবা সেবা বলতে কি বুঝেন আপনি? স্যার সার্ভিস ইন্ডাস্ট্রি স্যার। না, যেমন অডিট ফি, এটা কি? কনসালটেন্সি স্যার। হ্যাঁ, এটা কনসালটেন্সি কি সেবা? এটা কি সেবা না প্রোডাক্ট? স্যার, এটা সেবা স্যার। আচ্ছা, এটা কি ইনপুট ক্রেডিট নেওয়া যাবে? মানে এটা কি রিবেট নেওয়া যাবে কিনা? স্যার যাবে স্যার। যাবে। যেহেতু সেবা ইনপুটের ডেফিনেশনের ভিতরে আছে, সেবার কথা ইনপুট ডেফিনেশনে বলা আছে, সেহেতু আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটা নেগেটিভ লিস্টে আছে কিনা। যদি নেগেটিভ লিস্টে না থাকে তাহলে সেটা ইনপুট ক্রেডিট নেওয়া যাবে। নেগেটিভ লিস্ট কিভাবে বুঝবো? একটা হলো যে সেকশন 2-18 কতে নেগেটিভ লিস্ট বলা আছে, আর হলো সেকশন 46 কিছু নেগেটিভ লিস্ট আছে। এগুলো যদি না থাকে তাহলে সেবা আমরা কি করতে পারবো? ইনপুট ক্রেডিট নিতে পারবো। সেবার উপরে যদি কোনো ভ্যাট দেওয়া থাকে সেটা নিতে পারবো। ঠিক আছে। জাহাঙ্গীর ভাই কোনো আছে, কোশ্চেন আছে? এনাফুড হুম
পলাশ, পলাশ কি আসো? বলো তোমার কি কি সমস্যা? স্যার আপাতত আপাতত কোশ্চেন নেই। 4.3 যে সাবমিট করতে হবে, কোন সময় সাবমিট করতে হবে, কার জন্য সাবমিট করতে হবে, এটা কোন চ্যাপ্টারে পাওয়া যাবে? 4 নাম্বার আইনের চ্যাপ্টার। 4 নাম্বার চ্যাপ্টারে পাওয়া যাবে 4.3 সম্পর্কে। হ্যাঁ? আচ্ছা, ফাইন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন আছে বাট আজকে টপিকসের সাথে হ্যাঁ, বলতে পারেন ছোটখাটো হইলে। স্যার ছোটখাটো বলতে স্যার আমি যে প্রতিষ্ঠানে আছি সেখানে জোরে বলতে হবে। স্যার আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানে সমস্যা হয় স্যার ওই মে জুন মাসে যে আমরা সার্ভিস গুলো দিই, এটা তো সার্ভিস কোম্পানি, তো সেগুলো আমরা এই পেমেন্ট গুলো আমরা রিসিভ করি পরবর্তীতে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর বা তারও পরে কি। তো ওনারা তো আমাদের ভ্যাট কেটে নেয়, পরবর্তীতে 6.6 ইস্যু করে। এখন কখনো কখনো দেখা যায় স্যার ওই 4 মাসের বেশিও হয়ে যায়। তো এই তাহলে তো সমস্যা। জি স্যার, হ্যাঁ, জি স্যার 4 মাসের সমস্যা হলে কেন সেটা তো করা যাবে না। সেটা করলে তো আপনি ইনপুট ক্রেডিট নিতে পারবেন না। স্যার এইটাই সমস্যা, এইটা আসলে কিভাবে না না, পেমেন্ট করার পরে ভ্যাট দেয় কি লেটে, নাকি পেমেন্ট করে লেটে? পেমেন্ট করেই লেটে। পেমেন্ট করে লেটে করলে তো অসুবিধা নেই। পেমেন্ট লেটে করবে আপনি 1 বছর পরে করলে অসুবিধা কি আপনার? স্যার আমি সমস্যাটা স্যার জুন মাস পর্যন্ত মানে ম্যাচ করতে পারেন না, এই তো? স্যার এখানে ইস্যুটা হয় স্যার আমি যখন ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি তখন তো স্যার ওইটা এই যে পেয়েবল আমি যদি কালেকশন করতে পারি পেয়েবল হিসেবেই রেখে দিতে হয়। আমি তো জুলাইতেই ফাইনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতেছি, আমি তো সেলস দেখাচ্ছি মেতে, কিন্তু ওর না না, আপনার কথা ই আছে, আপনার ঝামেলা আছে। আপনি একটু জোরে বলতে হবে, আমি বলি আপনার ব্যাপারটা। কথা হলো যদি কোনো পেমেন্ট না পায়, তো পেমেন্ট যদি না পান তাহলে সেটা তো আপনার পেয়াবেল হিসেবে থাকবে। এটা স্বাভাবিক, এর তো কোনো প্রবলেম নেই। আপনার যদি সিস্টেম থাকে 6 মাস পরে দিবে, 6 মাস পরে দিবে, অসুবিধা কি? 6 মাস পরে তো আপনার থেকে পেমেন্ট থেকে সে ভ্যাট কাটবে। এর আগে তো আপনি ধরেন 1,15,000 টাকা আপনি এটা সাবমিট করলেন, এই 15,000 টাকা তো আপনার ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে যেই মাসে আপনার রিটার্ন সাবমিট করতেছেন। এখন যখন আপনাকে 15,000 টাকা কাটবে যেই মাসে 1 বছর পরে, তখন আপনি এটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন। সে 1 বছর পর করলে 1 বছর পরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন। আপনাকে দেখতে হবে যে যেদিন বিলটা দিয়েছে তারপরে যেন 4 মাস না 5 মাসের বেশি না হয়, 1+4 বোধহয় এটা, এর বেশি না হয় আপনার এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা নিতে। কিন্তু আপনি তো যখন আপনি কাউকে বিলিং করবেন সেই মাসেই ভ্যাট আপনাকে দিয়ে দিতে হবে। পরবর্তী মাসে যখন আপনাকে বিল দিবে তখন যদি ভ্যাট কাটে, যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রি ভ্যাট কাটবে, তখন আপনাকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন সেই সময়। হ্যাঁ, বলেন স্যার। এখানে ব্যাট আইনে একটা কথা বলা আছে যে ট্যাক্স পেয়েবল when supply is made or payment is received duly or fully। তাহলে এখানে এই বিষয়টা স্যার কিভাবে কাজ করছে? যেহেতু আমি এখন সার্ভিসটা দিয়ে ফেললাম কিন্তু আমি পেমেন্ট পাবো হচ্ছে তারপর স্যার 6 মাস পরেই পাবো, আমি জানি। এখন আমি অ্যাকাউন্টিংটা আমাকে করে রাখতে হইতেছে, আমি অ্যাকাউন্টস রিসিভেবল বানায় রাখছি। এখন তাহলে এখানে ব্যাটটা যদি আমি 6 মাস পরে স্যার ক্যালকুলেট করে আমি জমা দেই, তার তখন সেটা কি অ্যাকসেপ্টেবল হবে কিনা স্যার? কথা হলো যে আপনি কি সার্ভিস দিচ্ছেন না নিচ্ছেন? স্যার আমি সার্ভিস দিচ্ছি। আপনি সার্ভিস দিচ্ছেন, তাহলে সার্ভিস যদি দেন, ধরেন আপনি এখন 1,15,000 টাকা আপনার একটা সার্ভিস বিক্রি করলেন, তার ভিতরে 15,000 টাকা ভ্যাট আর 1 লাখ টাকা হলো আপনার কি বলে বিল আপনার, তাই না? তাহলে আপনার সেলস হলো 1 লক্ষ টাকা, আর 15,000 টাকা তো আপনার টোটাল 1,15,000 টাকা টোটাল সেলস মাইনাস ভ্যাট 15, তাহলে আপনার নেট সেলস কত? 1 লাখ টাকা।
আপনি তো এইভাবে দেখাচ্ছেন, জি স্যার। আর পেয়াবেল দেখাচ্ছেন কি ওখানে আপনি 1,15,000 টাকা পেয়াবেল দেখাচ্ছেন নাকি? ও পার্টির কাছে আপনার কি হচ্ছে, সেলস হলো রিসিভেবল স্যার। আপনার 100, জি সেলস 100, জি ভ্যাট 15, জি আর রিসিভেবল 115, এই তো শেষ। জি রিসিভেবল 115 থাকবে, আপনার সেলস ক্রেডিট 100, সেলস ভ্যাট ক্রেডিট 15, আর রিসিভেবল 115। এখন আপনি এটা 6 মাস পরে পাবেন না 1 বছর পরে পাবেন, যখন পাবেন তখন আপনার এই 15 টাকা আপনার কি হবে, ও তো দিবে 100 টাকা, ও রিসিভেবল পুরোটা রিসিভেবল আপনাকে ক্রেডিট করতে হবে, আর আপনার ক্যাশ টাকা 100 টাকা ডেবিট করবেন, আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট 15 টাকা মানে আপনার পকেটে আসবে, 15 টাকা আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন। ধরেন আপনার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টই বললাম, ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15 টাকা, আর হলো যে ক্যাশ 100 টাকা, আর পার্টি 115 টাকা, শেষ। যখন সে আপনার এই 15 টাকা দিবে মানে বিল দিবে, ওই 4 মাসের মধ্যে 1+4 এর মধ্যে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। তখন আবার যদি কোনো সেল থাকে তাহলে আপনাকে ব্যাট দিতে হবে না, ওই সেলের সাথে আবার যদি ওই মাসে যদি কোনো সেল করেন 1,15,000 টাকা, তাহলে ওই মাসে আর পেয়াবেলও 15,000, আর আপনার ব্যাট দেওয়া আছে 15,000, ওই মাসে আর কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জি বলবেন কেউ কিছু? জি স্যার, হ্যালো, আমার নাম জি স্যার, জি একটু জোরে বলবেন, হ্যাঁ শোনা যাচ্ছে না। জুড়ে বলছি স্যার। স্যার আমি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার বলছিলেন যে আপনি দুইটা বোধহয় চালু রাখছেন নাকি? না না স্যার, দুইটা না, শোনা যাচ্ছে না তো, কেউ শুনতে পারতেছে না। অডিওটা ক্লিয়ার আসছে না, যে কিন্তু বলছেন একটু অডিওটা চেক করবেন। হ্যালো, হ্যাঁ বলেন, আপনি শোনা যাচ্ছে না, আমরা ভালোভাবে শুনতেছি না বোধহয়। স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে স্যার, ওই যে ইভেন্টের ব্যাপার তা আপনি কালকে করেন, শোনা যাচ্ছে না, কথা বোঝা অথবা আপনি যাচ্ছে না। আপনি গ্রুপে দিয়ে রাখেন, আপনার প্রবলেমটা গ্রুপে দিয়ে রাখেন, আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। গ্রুপে দিয়ে রাখেন। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।